ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবথেকে বড় সম্প্রচার কুরুক্ষেত্র মঞ্চে সবাইকে স্বাগত জানাই। আমাদের স্মরণে কুরুক্ষেত্র নিয়ে যে বিষয়টি ফুটে ওঠে সেটাও ছিল একটি ধর্মযুদ্ধ। আর এই কুরুক্ষেত্র মঞ্চ, এই মঞ্চে জনতার রায়ে জনতার প্রতিনিধিরা তাদের মসনদ দখল করার পক্ষে থাকবেন। এটা সেই ভোটযুদ্ধ, 2023 নির্বাচনী ভোটযুদ্ধ। আমাদের মধ্যে এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দরা রয়েছেন এবং প্রথমেই আমরা কুরুক্ষেত্র মঞ্চ থেকে সাবরুমের প্রত্যেক নাগরিককে, সম্মানিত নাগরিককে আমাদের তরফ থেকে কুরুক্ষেত্র মঞ্চ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমেই একটু পরিচয় পর্বটা সেরে নেব। আমার ডান দিকে রয়েছেন শ্রী শঙ্কর রায়, বিধায়ক 40 সাবরুম বিধানসভা কেন্দ্র। নমস্কার। পৈতৃক বাড়ি সোনাই এলাকায়, বর্তমানে সাবরুম শহরের দীর্ঘদিনের বসবাস। জন্ম 1957 সাল। কলেজের সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা শেষ করে পারিবারিক কিছু অসুবিধার কারণে কংগ্রেসের ছাত্র সংগঠনের মাধ্যমে প্রথম রাজনীতিতে প্রবেশ। 1974 সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান। বয় স্কাউটস অ্যান্ড গাইডসের জন্য ওনার হাতে রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি বি.ভি. গিরি এবং তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসে যোগদান, এরপর পুনরায় 2018 সালে নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং 2018 সালে প্রথমবার বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়ে বিজেপির পক্ষ থেকে এবং 2018 সালে প্রথম বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়ে বিজেপির পক্ষ থেকে 2182 ভোটে জয়লাভ করেন। আপনাকে স্বাগত কুরুক্ষেত্র মঞ্চে শঙ্করবাবু। নমস্কার। শঙ্করবাবুর পরে যিনি বসে আছেন তিনি শ্রী কল্যাণব্রত বসাক, আনন্দপাড়া সাবরুমের বাসিন্দা। জন্ম 1975 সালে, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর শিক্ষা বিজ্ঞান, পেশা ছোট ব্যবসা। রাজনৈতিক জীবন, হাই স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতিতে আসা। 1991 সালে এসএফআই স্কুল ইউনিটের সম্পাদক ছিলেন। পরবর্তীতে ছাত্র সংগঠন বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য, পরবর্তীতে শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন। 2005 সালে নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ী এবং 2021 সালে পুনরায় পঞ্চায়েত নির্বাচনে লড়ে হার। আপনাকে স্বাগত কুরুক্ষেত্র মঞ্চে। পরের যিনি রয়েছেন কংগ্রেস নেতৃত্ব শঙ্কর মল্ল। শঙ্কর মল্ল বর্তমানে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য। বাড়ি সাবরুমের পুরাতন অফিস টিলা এলাকায়। ওনার জন্ম 1954 সালে। 1970 সাল থেকে কংগ্রেসের হয়ে কাজ শুরু করেন তিনি। কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেন। 2003 সালে কংগ্রেসের হয়ে 40 সাবরুম বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে লড়াই করেন, কিন্তু সামান্য কিছু ভোটের ব্যবধানে সেই নির্বাচনে তিনি পরাজিত হন। বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আমরা এই কুরুক্ষেত্রের মঞ্চে স্বাগত জানাই শঙ্কর মল্লকে। নমস্কার। ধন্যবাদ সব অতিথিদের। আমরা প্রশ্নে যাবার আগে আজকের এই শো সম্বন্ধে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো, আমরা প্রত্যেক অতিথি যারা রয়েছেন, সম্মানিত অতিথি, তাদেরকে আমরা 5 মিনিট করে সময় দেব তাদের বিষয়ে বলার জন্য এবং এই 5 মিনিট শেষ, প্রত্যেকের 5 মিনিট শেষ হবার পর যে সময়টুকু থাকবে সেখানে আমরা উপস্থিত যারা রয়েছেন দর্শকবৃন্দ তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নেব, উত্তর দেবেন আমাদের অতিথিরা। আমাদের অনুষ্ঠান আমরা এখন শুরু করছি। শঙ্করবাবু, 2018 সাল, যে সালে ভারতীয় জনতা পার্টিকে এখানে প্রতিষ্ঠিত করে আপনি বিধায়ক পদে নির্বাচিত হয়েছিলেন, সেই সময়ের যে প্রতিশ্রুতিগুলি ছিল, সেই প্রতিশ্রুতি এই 5 বছরে আপনারা কতটা পালন করতে পেরেছেন এবং কোথাও যদি পালন না করে থাকতে পারেন সেখানে আপনারা কেন করতে পারেননি, সেই বিষয়ে প্রথমে একটু জানতে চাইব। আমি আমার বক্তব্য শুরুতেই মিডিয়া বন্ধুদের অভিনন্দন জানাবো এই কারণে, কুরুক্ষেত্র নামক যে অনুষ্ঠানটি আজকে এখানে আয়োজিত হচ্ছে, এই মাত্র শুরু হয়েছে।
এই জন্য অভিনন্দন জানাবো। আমরা এখানে দেখছি আমরা 4টি রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে। তো আমরা জনগণের সামনে যখন যাই, আমরা যার যার বক্তব্য তুলে ধরি। জনতা ওয়ান সাইড গেমটা দেখেন। আমরা বিজেপি হলে বিজেপির নেতৃত্বে কথা শুনেন, সিপিএম হলে সিপিএম, আদার পার্টি এরকম। বাট আজকে কুরুক্ষেত্রের নামে যে অনুষ্ঠান, আজকে পাবলিকের জনগণের একটা বিশেষ সুযোগ হয়েছে একই মঞ্চ থেকে 4টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য শোনার। তার জন্য এই কুরুক্ষেত্রের অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে এখানে যেই প্রশ্নটা আপনি করেছেন যে আমরা কি করেছি বা কি বলেছিলাম, সাবরুম বিধানসভা কেন্দ্র 1978 সন থেকে 2018 দীর্ঘ 40 বছর সিপিএম দলের মনোনীত প্রার্থীরা জয়ী হয়ে এসেছিলেন। তো মূলত কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে কাউকে রাজা বানায় না। বাট কিছু জিনিস আছে, মৌলিক জিনিস, যেমন জল, রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, এই জিনিসগুলি করা একান্ত প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 40 বছর একটা রাজনৈতিক দল এই সাবরুম বিধানসভা কেন্দ্রে ছিল। অন্য জিনিস ছেড়ে দিলাম, পানীয় জল দিতে ব্যর্থ হয়েছে। এই বিধানসভা কেন্দ্রের 53 নম্বর বুথের নাম হলো পূর্ব সাবরুম। পুরোপুরি জনজাতি অঞ্চল, জনজাতি অধ্যুষিত অঞ্চল। এখানে পানীয় জল দিতে পারেনি। এই সরকার আসার পরে এই প্রথম পরিশুদ্ধ পানীয় জল পেতে চলছে। এবং আমাদের সরকার আসার পরে যেই গ্রামে দীর্ঘ 40 বছর পানীয় জল পায়নি, সেখানে আমরা একসঙ্গে 4টি ডিপ টিউবওয়েল করে দিয়েছি। ওখানে একটা ছড়া ছিল, বৃষ্টি হলে না ছাত্র না শিক্ষক যেতে পারতো না, বন্ধ থাকতো, চরের জল হতো। আমরা অপোজিশনে থাকতেও আন্দোলন করেছিলাম, বাট কোনো কাজে আসেনি। আমরা এসে সেখানে বক্সেল করে দিয়েছি, আগামী দিনে আর বৃষ্টি হলে ওই স্কুল আর বন্ধ হবে না। আমরা সেখানে সিসি রোড করেছি, স্ট্রোলিং রোড করেছি, পেপার ব্লক করেছি। সুবলভরা বলে একটা জায়গা আছে, সেখানে আমরা বিদ্যুতের লাইন টেনে দিয়েছি। এটা বললাম একটা গ্রামের। যেমন চিতাবাড়ি, মেরুভাড়া, তারপরে পুরানবিটা, এই ধরনের আরও অনেক জনজাতি অঞ্চল রয়েছে যেখানে পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। আমরা এখানে ডিপ টিউবওয়েল বসাচ্ছি। আবার আমরা দেখেছি মেরুভাড়াতে 1700 ফুট যাওয়ার পরও পানীয় জল পায়নি, লেয়ার পায়নি। আমরা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছি যে জায়গায় বিশেষ করে জনজাতি অঞ্চলে নিচে পাথর বা লেয়ারের কারণে যদি ডিপ টিউবওয়েল না হয়, আমরা সেখানে মেশনারি আয়ল করে পাইপ লাইন দিয়ে টিলার উপরে জল যাবে। যাওয়ার পরে প্রত্যেক পরিবারের জলের লাইন টানবো। টানার পরে যেই পরিবারে 3-4 জন করে ফ্যামিলি মেম্বার আছে, সেখানে আমরা 1000 লিটারের একটা সিনটেক্স দেব। তারপরে যেখানে 7-8 জনের ফ্যামিলি মেম্বার আছে, সেখানে 1000 লিটারের 2টো করে সিনটেক্স দেব। আমরা এইভাবে করছি। 40 বছর সাবরুম বিধানসভা কেন্দ্রটাকে সিপিএম দল যেইভাবে ক্ষত করে দিয়েছে, আমরা তো আর জাদুমন্ত্র জানি না যে রাতারাতি করে দিতে পারবো। 5 বছরে যেটা করেছি ভাবাই জানা। এবং আপনাকে অ্যাসিওর করতে পারি, যেমন আমরা টিপ টিউবওয়েল করেছি, বাট পাম্প হাউস, ইলেকট্রিক কানেকশান, পাইপলাইন এগুলি হয়নি। আমাদের আরও 1-1.5 বছর লাগবে সাবরুম বিধানসভার ক্ষেত্রে বলছি। আর 1-1.5 বছর পরে পানীয় জলের যে ব্যবস্থা হতে চলছে সাবরুম বিধানসভা কেন্দ্রে অন্ততপক্ষে কম করে আগামী 50 বছর পানীয় জলের কোনো সমস্যা থাকবে না। সেইভাবে সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। রাস্তা, শঙ্করবাবু, রাস্তা শঙ্করবাবু আপনি আপনার বক্তব্যটা একটু শর্ট করুন, কারণ আমাদের 5 মিনিট করে যে সময় বরাদ্দ রয়েছে, আপনার সেই সময় শেষের দিকে, তো আপনার বক্তব্যটা একটু সংক্ষেপে বললে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আরও এবার ডেভেলপমেন্ট বলতে একটাই বলছি। এখন
সাবরুমের যে ডেভেলপমেন্ট হয়েছে 5 বছর, সংক্ষেপে বলছি, এটা বলতে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে, মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে, মিনিমাম। এত কাজ করেছি 5 বছরে। এখন ভোটের সব রাজনৈতিক দল আসবে, এখানে ত্রিপুরা মোতারও আছে, প্রতিনিধি আছে, এমডিসি আছে। আমরা গত 18 নির্বাচনে আইপিএফটি বিজেপি জোট করে আমরা ক্ষমতায় এসেছি। আইপিএফটির কি ছিল কথা? ত্রিপুরা ল্যান্ড। তো আমরা জানি তারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা এলাকা নিয়ে ত্রিপুরা ল্যান্ড চেয়েছে। ইদানিং যেই মাত্র 23 নির্বাচন এসছে, আমরা এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে বিভিন্ন রাজনৈতিক দল ত্রিপুরা মোতার যিনি সুপ্রিমো, ওনার সাথে জোট করার চেষ্টা করছেন। কিন্তু সুপ্রিমো বলছেন যেই দল আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি মানবে এবং দাবি মানে না লিখিতও দিবে, ওই দলের সাথে আমরা জোট করব। আমি ত্রিপুরা মোতার এমডিসি মহোদয়ের কাছে আমি আবেদন জানাবো রাজ্যবাসীর স্বার্থে, এবং রাজ্যবাসী জানতে চায় হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আমি আশা করি এমডিসি মহোদয় হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড রাজ্যবাসীকে উনি অবহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে আবার আসবো। আমরা যাচ্ছি কল্যাণবাবুর কাছে। কল্যাণবাবু, আমরা এতক্ষণ যেটা শুনলাম যে বর্তমান বিধায়ক শঙ্কর রায় বলেছেন যে বিগত 40 বছরে যে উন্নয়ন সম্ভব হয়নি, এই 5 বছরে সেই উন্নয়নের অনেকটাই ওনারা সম্পন্ন করেছেন। কি বলবেন এই বিষয়ে? নমস্কার সবাইকে, দর্শক মণ্ডলী এবং কুরুক্ষেত্র চ্যানেলকে। মাননীয় শ্রদ্ধেয় বিধায়ক আমার কাকু শঙ্কর রায় মহাশয় বলেছেন, আমি 5 মিনিট সময় তো আমি একটা কথা বলছি যে 18 নির্বাচনে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, যে কথাগুলো বলেছিল, সেটা বিকল্প কোনো কথা ছিল না। সেটা বামফ্রন্ট পরপর 5 বার যে জয়ী হয়েছে তার যে রহস্য সেটাকে হাইজ্যাক করেছে। যেমন ধরুন, চাকরি হয়েছে প্রচুর, 22% চাকরি হয়েছে, মানে শতকরা 22 জন চাকরি করে, যেটা ত্রিপুরার রেশিও, ন্যাশনাল রেশিও 15 জন, শতকরা 15 জন। সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের যে নির্দেশনামা সেটা অমান্য করে বেশি লোককে চাকরি দিয়েছে। প্রচুর কর্মচারী আছে, 35টা ভাতা চালু ছিল, তারপরে রেগা ছিল, 90 দিন 85 দিন রেগার কাজ হতো। এই রকম গ্রামের বা সাধারণ মানুষের স্বার্থে যে সমস্ত কাজগুলো করেছে সেইগুলোকে অ্যাডপ্ট করেছে, নতুন কিছু বলতে পারেনি। বলেছে ভাতা বাড়িয়ে দেবো, চাকরি যারা করছে তাদেরকে বলেছে বেতন বাড়িয়ে দেবো, নতুন বিকল্প কিছু কিন্তু বলতে পারেনি। রাবার ত্রিপুরাতে 80 সাল থেকে শুরু হয়েছে, যখন প্রথম বামফ্রন্ট নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপর থেকেই রাবারের শুরু হয়েছে ত্রিপুরাতে। মোটামুটি সারা ত্রিপুরার কোথাও এখন আর খালি মাটি নেই। এইটা 35 বছর আগে, 10 বছর পরে, 25 বছরের এই শাসনে এই রাবারের বাড়বাড়ন্ত বেড়েছে, সেটাও বামফ্রন্টেরই ফসল। এবং তাকে অ্যাডপ্ট করে বলেছে রাবারের দাম দ্বিগুণ করা হবে, রেগার হাজিরা দ্বিগুণ করা হবে, রেগার মেন্ডেজ ডবল করা হবে। তাহলে বামফ্রন্টের প্রকল্পগুলোকে অ্যাডপ্ট করেই বলেছে, নতুন কোনো প্রকল্প, নতুন কোনো পরিকল্পনা, বিকল্প কিছু ছিল না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? কিছু কি হয়েছে? আমি আপনাকে বলছি, সাবরুম সাব ডিভিশনে HS+2 স্কুল আছে 20টা, হায়ার সেকেন্ডারি স্কুল আছে 30টা, SB স্কুল আছে 51টা, JB স্কুল আছে 260টা, 207, মোট 208টা স্কুল আছে। আমি যেটুকু জানি একটা একলব্য স্কুল হচ্ছে। মাননীয় বিধায়ক মহাশয় আমার কাকু আছেন, উনি বলবেন যে কটা স্কুল হয়েছে। আমি আপনাকে বলছি, হেলথে একটা মহকুমা হাসপাতাল আছে চোখের সামনে, এটা বাম আমলে ভিত্তিপ্রস্তর হয়েছে, যদিও এটা উপরে ফেলে দেওয়া হয়েছে। PSC পাবলিক হেলথ সেন্টার আছে 1টি এবং CHC আছে 6টি। একটা হাসপাতালও কি নতুন হয়েছে বলতে পারবে? গাঁও সভা আছে 21টি, ভিলেজ কাউন্সিল আছে 11টি, এই 40 বিধানসভা কেন্দ্রে লড়েছে চড়েছে, কিন্তু নতুন কিছু হয়নি। এগ্রিকালচারের ডিভিশন আছে 3টি, একটা বাম আমলেই হয়েছিল, একটা 7চান ব্লকে আছে 12টি
ওই এগুলোকে কি বলে স্টোরেজ, এবং রূপাইছড়িতে আছে 5টি, আর পোয়াংবাড়িতে আছে 5টি। একটিও কি বেড়েছে? বাম আমলে চাকরি হয়েছে 98 সালে 8,072 জন, 99-তে 10,900 জন, 2001-এ 12,600, কত বলবো আমি 2011 অবধি বলতে পারি। তার মধ্যে বলছি 2009-এ 12,931, 2010-এ 13,667, 2011-তে 11,723। গড়ে প্রতিদিন, বাম সরকার ছিল যখন, গড়ে প্রতিদিন 11 জনের চাকরি হয়েছে। এইটা হলো বাম আমলের হিসেব। আপনি এবার নতুন করে পিচ রাস্তা কিছু কি হয়েছে? কোথাও কিছু হয়নি। নতুন যেটাকে ফরমেশন বলে, ফরমেশন রোড, সেটা কিছু হয়নি। রাস্তাতে কাজ হয়েছে, রাস্তাতে বালি দিয়েছে, তাপি মেরেছে, এই সব কাজগুলো তো মেনটেনেন্স করতে হয়, এছাড়া নতুন কোনো কাজ হয়নি। তাহলে উনি যেটা বলছেন যে 2 ঘন্টা লাগবে ওনার ফিরিস্তি দিতে, কিন্তু আলটিমেট আপনারা সবাই জানেন উনি কিছুই বলেননি যে এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু কিছুই বলতে কল্যাণবাবু, পারেননি। এখানে আপনাকে একটু আমি দাঁড় করাচ্ছি যে আপনি বলছেন কিছুই হয়নি। তাহলে আমি যদি আপনাকে একটা প্রশ্ন এখানে রাখি যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেটা কি সাব্রুম মহকুমায় পড়ে না, বা আপনি বলতে পারবেন? ইন্টিগ্রেটেড চেকপোস্ট, আমি আপনাকে বলে রাখছি, এখানে উপস্থিত দর্শক যারা আছেন, আমার সবিনয় অনুরোধ আপনারা একটু ইন্টিগ্রেটেড চেকপোস্টের ওখানে কাজ হচ্ছে যাবেন। 2017 সালের নভেম্বরের 12 তারিখে ভূমি পূজা দিয়ে শুরু হয়েছে, সেটা কাজ চলছে, এখনও চলছে। এটা হয়ে গেছে বলতে পারবেন? একটা লোকও কি পারাবার হয়েছে? একটা গাড়িও কি আসতে যেতে পেরেছে? এটা আমার প্রশ্ন। কাজ হচ্ছে, এটা আন্ডার প্রসেস। আসবো অবশ্যই আবারও আপনার কাছে কল্যাণবাবু। তার আগে আমরা যাব যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তীব্রামতা দলের পক্ষ থেকে, দেবজিৎ বাবু। যে বিষয়টা প্রথমে শুরুতেই আমাদের যিনি বিধায়ক শঙ্কর রায় প্রশ্ন তুলেছিলেন যে গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু, বিষয় হচ্ছে তিপ্রাল্যান্ড ইস্যুতে আইপিএফটি কিন্তু সেখানে 2018 সালে নির্বাচনে লড়াই করেছিল, সেখানে বিজেপির সাথে তারা জোট করে সেখানে সরকারও করেছিল, কিন্তু তাদের যেই দাবি সেটা আদৌ কতটা যৌক্তিক ছিল, বা বর্তমানে আপনারা যেটা বলছেন যে গ্রেটার তিপ্রাল্যান্ড এবং গ্রেটার তিপ্রাল্যান্ড এই দুটোর মধ্যে পার্থক্য কি? 2 নম্বর বিষয় হচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড যদি আপনারা করতে চান কোন এরিয়াগুলোকে নিয়ে এবং কিভাবে এটার ম্যাপটা হবে সেটা যদি আপনি স্পষ্ট করেন। প্রথমে ধন্যবাদ জানাই আজকে কুরুক্ষেত্রে মধ্যে উপস্থিত সবাই দর্শক বন্ধুকে আমি নমস্কার জানাই। অ্যাকচুয়ালি শঙ্কর রায় যেটা বলেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হচ্ছে কনস্টিটিউশনাল মধ্যে আর্টিকেল 2 এবং 3, এটা যদি আপনারা পড়েন তাহলে বুঝবেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি। আমি বলতে চাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কাদেরকে নিয়ে হবে বা কোন কোন এরিয়াকে নিয়ে হবে। যে জায়গার মধ্যে তিপ্রাসা জনগোষ্ঠী আছে সব জায়গাকেই আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতায় আনতে চাই। তো আমি বলবো এখানে আমাদের যে কনস্টিটিউশনাল সলিউশনের যে ফাইট, এটা কোনো বাঙালিদের বিরুদ্ধে নয়। কারণ আমি একটা এক্সাম্পল দিতে চাই। কথার কথা, আমি একটা ডক্টরের কাছে যাই, আমার যদি চশমা লাগে তাইলে আমি ডক্টরের পরামর্শতে আমি একটা চশমা কিনব, কিন্তু এর মানে এ না যে আমি ওনার কাছ থেকে আমি চশমাটা কিনে আমি নিব, এমন না। তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনাল রাইট। কারণ আমরা দেখেছি 25 বছর বাম আমলে একটা এডিসি এলাকা ডেভেলপ হয়নি, আমাদেরকে পানীয় জল নেই, স্কুল আছে। উনি যেটা বলেছেন সিপিএমের থেকে যে বলেছেন স্কুল হয়েছে, ঠিকই স্কুল হয়েছে, কিন্তু সেখানে টিচার নেই, রাস্তাঘাট ঠিক মতো নেই। এখানে গিয়ে আমাদের যে উপজাতি যারা জনজাতি বা তিপ্রাসা যারা ভাই বোনরা আছে তারা আজকে লেখাপড়ার সুযোগ এইভাবে মানে গুড কোয়ালিটি যে এডুকেশন বলে এটা পায়নি। এটার কারণে আজকে যখন সিপিএম এই কি বলবো তাদের যে এতদিনের খারাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চেয়েছে যে বিজেপিকে আনতে হবে। বিজেপি আসার পরে আমরা দেখলাম উন্নত বলছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু বিকাশ কোথায় হচ্ছে আমরা তো দেখতে পাইনি। একটা জনজাতি এলাকার মধ্যে
আপনি গিয়ে দেখেন পানীয় জল আছে, বলবেন পানীয় জল আছে, কিন্তু পাইপলাইন শুধু দেখবেন, কিন্তু ওখানের মধ্যে যে জলের ব্যবস্থা এটা নেই। পাইপ যদি লাগিয়ে থাকে এটার মধ্যে যদি জল না বের হয় তাহলে পাইপ লাইন লাগিয়ে কোনো লাভ নেই, আমি বলবো এটাই। এবং আমি দেখেছি আজকে সিপিএম এবং বিজেপি সিপিএম এবং কংগ্রেস বলছে তারা নাকি অ্যালায়েন্স। দীর্ঘ 25 বছর সিপিএম বলছে যে কংগ্রেসের জুট আমলে এত কষ্ট, এটার কারণে আজকে সিপিএম এই কথাগুলি বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট নিয়েছে। এখন তারা এই মঞ্চে, আমি বলবো এই মঞ্চে তারা একজুট হয়ে কাজ করছে, মানে মানুষকে একবারও জিজ্ঞানো হচ্ছে না যে আমরা জুট হচ্ছে। মানুষ এবার ভোট দিবে যারা লিডার তাদেরকে দেখে নয়, যারা ভালো কাজ করবে এবং যারা জনতার সঙ্গে থাকবে, আমি আশা করব তাকেই আপনারা চয়েস করবেন। কারণ কোনো দিন মানুষের পাশে আমরা থাকতে চাই, কারণ যে লিডার হে যেই হোক, লিডার শুড বি তার মানুষের পাশে থাকতে হবে। আমি দেখেছি সিপিএম এবং কংগ্রেস জোট হয়েছে কিন্তু একটা কনসার্ন নেইনি জনসাধারণের কাছ থেকে যে আমরা জোট হব। তো আমি বলবো এই থেকে আমরা জানতে চাই যারা সিপিএম এবং কংগ্রেস দীর্ঘদিন আপনারা লড়াই করেছেন, এই ত্রিপুরা রাজ্যে বিজেপি আসিল না, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে হয় কংগ্রেস না হয় সিপিএম আসিল। দীর্ঘ 25 বছর ধরে তাদের মধ্যে ফাইট আমরা দেখেছি, ছোটোবেলা থেকেই দেখেছি, কিন্তু আজকে দেখলাম তাদের মধ্যে বন্ধুত্ব। এটা রাজনৈতিকভাবে মানুষকে ঠকানো, এটা বন্ধ করতে হবে। তাইলে এবং আরেকটা বলবো, আমরা যারা দর্শকরা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে আপনারা এইভাবে চিৎকার দেবেন না। আজকে আমরা দেখেছি হ্যাঁ বিজেপি, যারা বিজেপি সমর্থক আমি বলবো আপনারাও বুঝতে হবে যে ডেভেলপমেন্ট, আপনারা সবকা সাথ সবকা বিকাশ বলছেন, কিন্তু সবকা সাথ সবকা বিকাশ কেন হয় না? আজকে আমরা যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড চাইছে, এটা আমাদের অধিকার, আমাদের পাওনা। কারণ 70 বছর ধরে আমরা কিছুই পাইনি, 70 বছর ধরে আমাদের এইভাবে যে ডিপ্রাইভ করে রাখা হয়েছে, এটার কারণে আমাদের ফাইট। আমরা চাই আমাদেরকে যাতে ইন্ডিপেন্ডেন্টলি আমরা বাঁচতে চাই এবং আমরা আমাদের যারা ত্রিপুরাসা ভাই বোন তাদেরকে আমরা ডেভেলপমেন্ট করতে চাই। এই ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে যে কনস্টিটিউশনালের মধ্যে 2 এবং 3 এটার অনুযায়ী যাতে আমরা পাইতে পারি। আপনারাও সবাই এইবারে 2023-এ অবশ্যই ত্রিপুরা মথা সরকার গঠন করবে এবং সরকার গঠন করছে, এটার নির্দ্বিধায় আমরা বলতে পারি। এবং আমি বলবো যারা আজকে বিভিন্ন পার্টি থেকে এখানে এসেছে তারাও আজকে বুঝে গেছে যে ঠকানো এবং মানুষকে, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে এবং আমাদের যারা যুবক তারা সবাই আজকে শিক্ষিত, তারা বুঝে যে কি করলে আমরা একসঙ্গে, আমাদের বুবাগরা যিনি মহারাজা উনি বলেন থানচা। আমি বলবো ত্রিপুরাসা মানে এই ত্রিপুরা রাজ্যে আমাদের ককবরক ভাষায় ত্রিপুরাসা মিন্স ত্রিপুরানি বুসা, মিন্স ত্রিপুরার যে সন্তান তাদেরকে ত্রিপুরাসা বলি। আমরা বলবো বাঙালি হোক নন বাঙালি হোক সবাই ত্রিপুরাসার আওতায় পড়ে। জনজাতি বা এই ভূমিপুত্র আলাদা জিনিস আর বাঙালি আলাদা জিনিস, কিন্তু আমি বলবো ত্রিপুরাসা মিন্স বাঙালি হোক, ট্রাইবেল হোক, উপজাতি হোক, জনজাতি হোক, যাই বলুন সবাই ত্রিপুরাসা। এই আমরা আবার আসবো আপনার কাছে পরবর্তী। ঠিক আছে, নমস্কার। যিনি রয়েছেন আমাদের মাঝে কংগ্রেস নেতৃত্ব উপস্থিত, আপনার উদ্দেশ্যে আমাদের যে প্রশ্ন, আমরা দেখতে পেয়েছি যে এই সাব্রুম বিধানসভা কেন্দ্রে দীর্ঘ বছর ধরে সেখানে লড়াই হয়েছে কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে, কিন্তু সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সামান্য কিছু ভোটের ব্যবধানে বরাবরই দেখা যেত সেখানে সিপিআইএম যিনি ক্যান্ডিডেট হতেন উনি জয়ী হতেন। কেন এমনটা হয়েছে?
তার যদি ব্যাখ্যা দেন। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বলবো 2018-র আগে এখানে কোনো বিজেপির অস্তিত্ব ছিল না, লড়াই হয়েছে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে। দীর্ঘদিন আমরা বাম শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা দেখেছি বিভিন্ন প্রকারের আমরা চেষ্টা করেও আমরা কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারিনি। তখন মানুষ 1 থেকে 1.5% ভোট যখন ছিল বিজেপির, মানুষ চিন্তা করলো আমাদের সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন সাধারণ মানুষ মনে করেছে একটা পরিবর্তন দরকার। এ পরিবর্তন কেন দরকার? মানুষের অধিকার রক্ষা হচ্ছে না, বা মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে, কথা বলতে পারে, এই সব কারণে পরিবর্তন করেছে 2018-তে। কিন্তু আমরা এসে দেখলাম, ক্ষমতায় এসে দেখলাম, আমরা বিজেপি যখন ক্ষমতায় এসছে 18-র পরে আমাদের সমস্ত অফিস ভেঙে দেওয়া হয়েছে। জোরটা কী কারণ হয়েছে আমি বলছি, যে আমাদের সাবরুমে 11টা অফিস, পার্টি অফিস ভেঙে দিয়েছে কারা? বিজেপির লোকরা। একটা অফিস নাই আমাদের। তারপর আসুন, নগর পঞ্চায়েত নির্বাচন হয়েছে, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত সমিতির নির্বাচন, জেলা পরিষদের নির্বাচন। একজন মেম্বার, একজন চেয়ারম্যান ভোটে জিতেছে, যদি প্রমাণ দিতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেবো। এখানে এত সন্ত্রাস করেছে আমাদেরকে সাতচান ব্লকের সামনে নির্বিচারে পিটিয়েছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে। এইসব অত্যাচারের কারণে দীর্ঘদিন ধরে আমরা বিজেপির থেকে অত্যাচার ছাড়া কিছু পাই নাই। শান্তিপূর্ণভাবে আমাদের কোনো চলাফেরা বা এই যে প্রোগ্রাম করার মতন 5 বছরের মধ্যে একদিনও করা যায় নাই। তাই এই জন্যই সন্ত্রাসের বিরুদ্ধে যারা ভোট দিয়েছে 2018-তে যারা সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে, সেই 2018-র পরে দেখলাম যে তার চেয়েও আরও 10 গুণ বেড়ে গেছে অত্যাচার। মানুষের অধিকার প্রথম বাঁচতে হলে আমাকে অধিকার নিয়ে বাঁচতে হবে। আমার অধিকারে যদি না থাকে, আমার স্বাধীনতায় যদি না থাকে, তা আমি কোথায় চলবো, কোথায় কিভাবে হাঁটবো, কিভাবে আমরা কথা বলবো? তাই এই জন্য এই পরিস্থিতিতে জোট হয়েছে। কারণ এই যে মানুষ কথা বলতে পারছে না, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কথা। কারণ 2018-র পরে আমরা এই গত 25 তারিখ, নভেম্বরের 25 তারিখ আমরা ভারত জোড়ো যাত্রার মাধ্যমে আমরা মানুষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি যাতে না হয়, ভারত জোড়োর মাধ্যমে একটা মানুষের সঙ্গে একটা ভালোবাসা যাতে জন্মায়, তার জন্য আমরা আন্দোলনে এই যে যাত্রা করেছি। আমাদেরকে যে মারা মেরেছে আপনি ভাবতে পারবেন না। একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের একটা আচরণ করা, এই ধরনের একটা মানে জবরদস্তি মানুষকে দাবিয়ে রাখা, এটা কেমন ধরনের কথা জানি না। এটা আগামী দিন মানুষ কিভাবে মেনে নেবে, তাই আমরা সেখানে আপনার কাছে আসছি। আপনার একটা যে শব্দ ইউজ করেছেন এখানে, যে অধিকার, সে অধিকার শব্দটা ধরেই কিন্তু আমি আপনাকে প্রশ্নটা করছি। আপনি বলেছেন যে বাম আমল, যেটা সিপিএম এর শাসনকালে, সেখানে মানুষ তার অধিকার হারাচ্ছিল, তার কারণে মানুষ বিকল্পের খুঁজে বিজেপিকে সেখানে সমর্থন করেছে এবং বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখন আবার আপনারাই বলছেন যে মানুষ তার অধিকার হারাচ্ছে, তাই সেই অধিকার পুনরুদ্ধারের জন্য আপনারা সিপিএম এর সাথে যোগ করছেন। প্রশ্ন হচ্ছে, দাঁড়ান, আপনি আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করুন। আগে আপনি প্রশ্নটা বুঝে তারপর উত্তরটা দিন। প্রশ্ন হচ্ছে, যাদের বিরুদ্ধে আপনি আঙ্গুল তুলেছিলেন অধিকার নিয়ে, এখন তাদেরই হাত ধরেছেন আপনারা, তাহলে সেটা কি যে যারা নিচু স্তরের কর্মীরা রয়েছে, সাধারণ মানুষরা রয়েছে, তাদের সাথে কি আপনারা যোগাযোগ করেছেন বা তাদের মতামত নিয়েছিলেন, বা তারা কি আপনাদের এই জোটকে গ্রহণ করবে? অবশ্যই গ্রহণ করবে সমস্ত মানুষ জোটের পক্ষে, কারণ এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দেবে। গতদিনও দিয়েছে, আগামী দিনও দেবে। আগামী দিনও দেবে। আমরা আসবো কল্যাণ। গতদিনে মানুষ অত্যাচারের বিরুদ্ধে রায় দিয়েছে, এখনো অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দেবে। আপনারা কাইন্ডলি একটু থাকবেন, আমরা আসবো আপনার কাছে, আপনাদের সমস্ত প্রশ্ন নেব আমাদের অতিথিদের জন্য। আমরা আরেকটু কথা বলে নিচ্ছি। হ্যাঁ শঙ্করবাবু, যে অভিযোগগুলি আমাদের উপস্থিত অতিথিরা বারবার বলছে, সেখানে ধরুন বারবার আসছে যে পার্টি অফিস আক্রান্ত, তারপরে আসছে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি না পালন হওয়া, এবং আমাদের সম্মানিত অতিথি যিনি তিপ্রামথা থেকে এসেছেন উনি বলেছেন যে পানীয় জলের কথাটা যে আপনি বলেছেন, সেখানে শুধু পাইপটা আছে,
সেখানে পানীয় জলের সেই ব্যাপারটা উনি দেখতে পাচ্ছেন না। তো কি বলবেন এই প্রত্যুত্তরে? আমি নমস্কার, আমি আমার সঙ্গে আছে সিপিএম এর প্রতিনিধি আমার বাতিজা। তো প্র্যাকটিক্যালি এখানে আমাদের বিজেপি দলের থেকে আমাদের এক নেতা আসার কথা ছিল, কিন্তু এখানে আগে যারা এখানে সাংবাদিক বন্ধু আছেন আমাকে বলেছিল আমাদের মাননীয় বিধায়ক প্রভাত চৌধুরী মহোদয় থাকবেন, তার জন্য আমি এসেছিলাম। আমি বাতিজা এমন কিছু বলতে যাব না, আমারও খারাপ লাগবে, বাতিজাও লজ্জা পাবে, সুতরাং আমি এগুলি বলতে যাব না। আমাদের প্রভাত চৌধুরী আসলে আমি বলতাম। আমরা কুরুক্ষেত্রে কিন্তু তাই দেখেছি, কোনো আত্মীয় স্বজন ছিল না। না, না, সেখানে আত্মীয়- ধর্মযুদ্ধ হয়েছিল। না, না, ধর্মযুদ্ধ- এখানে সম্পর্কটার বাইরে গিয়ে আমরা না না ভোট না, যুদ্ধের কথা বলবো। না না দেখুন, যেটা আমি ঠিক, আমি সত্যি। কেন বলছি শুনো, আমার হাতে কোনো কাগজ আছে নাই, আমার ভাতিজা পড়ে পড়ে বলেছে, পার্টি অফিস থেকে লিখে দিয়েছে, সেগুলি পড়ে পড়ে বলেছে, আছে আমার কাছে নাই। সুতরাং আমার ভাতিজাকে আমি বলবো না, আমরা সিপিএম টিপিএম যাই বলবেন, আজকে প্রভাত চৌধুরী হলে ঠিকই কুরুক্ষেত্রটা আজকে এখানে হতো। আমি বলে নিচ্ছি, তবুও একটা কথা বলছি, আমার যেমন একটা ছোট্ট না, অনুরোধ, বলছি রাজনৈতিক আচ্ছা, কারণে আচ্ছা। আমাকে কিন্তু ছাড়বেন না। না না, ছাড়বো না, না সেটা না, আমারও তার ভাই, রাজনীতির জন্য সমাজ ব্যবস্থা ভেঙে যাবো সেটা আমরা সিপিএম এর মতো করবো না। পার্ট সোশ্যাল রিলেশন দেন পলিটিক্স, পার্ট সোশ্যাল রিলেশন দেন পলিটিক্স। আরে পলিটিক্সে কার স্বার্থে? সমাজের স্বার্থে। আগে সমাজ মজবুত দেন পলিটিক্স, এটা আমাদের আইডিওলজি। আমরা কি বলি? ভারত মাতা কি জয়, রাষ্ট্রবাদী কথাটা আমরা ইউজ করি, সুতরাং আগে আমরা এটা শঙ্করবাবু, CPM আপনাদের এক প্রশ্ন। মিনিট বলছি, এখানে না আমার সিপিএম এর একটা কথা, যেমন এগ্রিকালচার নিয়ে বলছে একটু, তার জন্য বলছি লজ্জা পাবে, বেশি বেশি না, একটু একটু বলছি। এই রেল স্টেশনের সাথে একটা গোডাউন আছে, ফুড গোডাউন, ইয়েতে এগ্রিকালচারের 1000 MT করেছি নতুন, এখনো আছে 500 MT সিড গোডাউন, শুধু একটা বলছি, নতুন এসএ অফিসেই কয়েকদিন আগে পংবাড়ি আন্ডার পংবাড়ি এসএ অফিস উদ্বোধন করেছে ওদের। আর ল অ্যান্ড অর্ডার, আমরা বিশ্বাস করি যেখানে ল অ্যান্ড অর্ডার থাকবে না সেখানে ডেভেলপ এই জীবন হবে না। ফ্রম দ্য বিগিনিং আমি অহংকার করে গর্ব করে বলতে পারি, গত 5 বছর সাবরুম যেভাবে ল অ্যান্ড অর্ডার ছিল না অতীতে, আমরা দিইনি, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি। এই সাবরুমে 1993 থেকে 98 5 বছরে 14টা গুণ হয়েছে। আর আজকে কংগ্রেস বলছে জোট, আজকে কংগ্রেস সিপিএম জোট আপনারা বলছেন, বাট এই জোট হয়েছে জিতেন সুদীপ জোট। বলছি কেন হচ্ছে, 1993 থেকে 98 5 বছরে 14টা গুণ হয়েছে এই সাবরুমে, 5 বছর ধরে 14টা গুণ, নট এ ম্যাটার অফ জোক। সেই জিতেন বাবু আর সুদীপ বাবু বলছে গণতন্ত্র নাই, সংবিধান নাই। ওনাদের কথা মনে হয় যে এই দেশে এবং ত্রিপুরা রাজ্যে বোধহয় গণতন্ত্র আর এই সংবিধান বোধহয় 2018 পরে চালু হয়েছে। আমি জানি না কবে গণতন্ত্র চালু হয়েছে, সংবিধান চালু হয়েছে, ওনাদের জানা আছে কিনা, যদি থাকতো। এই দক্ষিণ ত্রিপুরা 69টার উপরে খুন হয়েছে এই বাম আমলে, এই সাবরুমে কুমারী মা হয়েছে, এই সাবরুমে ধর্ষণ হয়েছে, কত অগ্নিসংযোগ হয়েছে। আমি যাব না, আমার খারাপ লাগে বাদ্যিকের কাছে বলতে। তারপরে যেমন কংগ্রেস বলছে পার্টি অফিস ভেঙে দিয়েছে, একজন বিজেপি কর্মীও টাচ করে না কোনো বিল্ডিং, ভেঙেছে সত্য কথা, সরকার ভেঙেছে। কেন? সরকারের জায়গায় দলীয় অফিস বানিয়েছে। শুধু কংগ্রেস অফিস নেই, সিপিএমও ভেঙেছে, বিজেপি অফিসও ভেঙেছে। বিজেপি আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিজেপি অফিসও ভেঙেছে, বলেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে খাস ভূমিতে কোনো দলীয় অফিস থাকতে পারবে না, সেখানে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যার রয়েছে ভেঙে দিয়েছে। এবার দেবজ্যোতি বাবুর কাছে আসছি, তো আমি বাঙালি হইল, তো ওই তীব্রাচার কথা বলেছে, আমিও ককবরক জানি। আর জনজাতিদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক জন্মলগ্ন থেকে, আমিও ককবরক জানি, ভেরি গুড। ভাবতেই পারবেন না গত 40 বছরে সাবরুম বিধানসভায় জনজাতিরা কি ডিপ্রাইভ, দেবজিৎ বাবু সাক্ষী আছেন। বলবেন, আমি জানি না এখন বলবে কি, সময় হবে কি না হবে, কিন্তু এটা অহংকার করে বলতে পারি, গত 5 বছরে সাবরুম বিধানসভা কেন্দ্রে জনজাতিদের জন্য যে কাজ করেছি
কোথাও এই কাজ হয়নি, করতে পারে না। শঙ্করবাবু, আমি এখানে আরেকটা একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি। আমি দেবজিৎ বাবুর কাছে জানতে চেয়েছিলাম যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডটা কোন কোন এলাকা নিয়ে, আপনিও প্রশ্ন করেছিলেন, কিন্তু দেবজিৎ বাবু ট্রেডফুলি এটাকে কাটিয়ে দিয়ে গেছেন। আমি পাদ্দার রিকোয়েস্ট করব, উনি যদি ক্লিয়ার করেন কোন, যেমন আইপিএফটি বলেছে কোন কোন এলাকা নিয়ে তারা ত্রিপুরাল্যান্ড চাইছে, এখন ত্রিপুরা মতাও যদি ক্লিয়ার করে কোন কোন এলাকা নিয়ে কনস্টিটিউশনাল যে রাইট, অলরাইট ঠিক আছে, কনস্টিটিউশনে থাকবে অগ্রাধিকার, সবাই রাইট, বাট আমাকে তো অ্যাটলিস্ট ক্লিয়ার করতে হবে হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এবং কোন কোন, যেমন ত্রিপুরাল্যান্ডের জন্য বলেছে এটা নিয়ে, এখন তার থেকে এক ডিগ্রি এগিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এখন কোন এলাকা নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ওনাদের প্ল্যান, এবং ওনাদের নিশ্চয় দলীয় একটা সংবিধান আছে, প্লিজ ওনারা যদি ক্লিয়ার করেন তাহলে আমার মনে হয় রাজ্যবাসী খুশি হবে, আমরা খুশি হব। ধন্যবাদ। সংগ্রহ আমাদের যে বাকি অতিথিরা রয়েছেন ওনাদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আপনাকে সংক্ষেপে উত্তর চাইবে এটার, যে আপনারা 2018-র যে বিধানসভা নির্বাচন, তার আগে যে ভিশন ডকুমেন্টসে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেই সবকটা প্রতিশ্রুতি কি আপনারা পূরণ করতে পেরেছেন? আমি শুরুতেই বলেছি আমরা এমন জাদুমন্ত্র জানি না 40 বছরের কত রাতারাতি শুকিয়ে ফেলতে পারবো। যেমন দেখুন তো, এই সিপিএম পার্টি কত বছরের 700 টাকা ভাতা করেছিল, আমরা ধাপে ধাপে বাড়িয়েছি 2000 টাকা, এর আগে কত ছিল, ধাপে ধাপে আমরা জাদুমন্ত্র দিয়ে করে ফেলবো। তাহলে আমি আরেকটা প্রশ্ন করব, যে আমরা করবো, বাট টেক টাইম। 10,323-এর জন্য আপনারা কি করেছেন? আচ্ছা বলছি, ভালো কথা বলেছেন, রক্ষকে বক্ষক হয়ে গেছে, রক্ষক বক্ষক হয়ে গেছে। আজকে কত বাপটা এমন কিছু জানে না, দরদ। আজকে 10,323 আজকে ত্রিপুরা রাজ্যে একটা সংখ্যা, বাট এটা নাই, বিলো 7,000 আছে, এখন 7,000 নেই। এবার টেটে পাইনি 10,323, কী করে বলো? এবার দেখেছেন সোশ্যাল মিডিয়া টিডিএতে যারা চাকরি পেয়েছে অহংকার করে গর্ব করে হলুদ খাম দেখিয়েছে, তারা জানে বিজেপির আমলে যারা চাকরি পেয়েছে একটা চাকরিও যাবে না, একটা চাকরি পেয়েছে বহু 10,323, এটা একটা সংখ্যা। ও ছোট্ট বাচ্চা একটা, ওই 10,323 কীর্তারে কত দেখি ওই চাকরি গেছে গেছে, আমরা স্যারের এটাই। তাহলে আপনার বক্তব্য অনুযায়ী বলছি, তাহলে আমরা দেখতে পেয়েছি যে আগরতলা শহরে মাসের পর মাস তারা অনশন করে যাচ্ছিল, দীর্ঘ সময় ধরে অনশন করেছে, এবং তারপর সরকার একটা কমিটি করেছে। তো কেন সেই নির্বাচনের প্রাক মুহূর্তে কমিটি? আমাদের সরকার সহানুভূতিশীল, সুপ্রিম কোর্টের উপর তো আর সরকার না, রুলিং দিয়েছে, আপনারা জানেন, তাদের এককালীন কিছু সরকার টাকা সহানুভূতিশীল হলে তো আগেই কাজ করতো। সরকার এখন যাবার সময় নির্বাচন ঘোষণা হয়েছে, এখন সহানুভূতিশীল কথাটা অনেকটা হাস্যকর না? আচ্ছা ওনারা যদি বলেন এখন না, কেন ভোটের আগে? আমরা আগে থেকে সহানুভূতিশীল না হলে এককালীন টাকা দিত। সহানুভূতিশীলকে পুলিশ পেটায়, সেটা তো আমার জানা ছিল না। যারা সহানুভূতিশীল, আমি আপনার প্রতি সহানুভূতিশীল, তাহলে আপনাকে আমি পুলিশ দিয়ে পেটাবো, সিপিএম এরকম তো আমার জানা ছিল। আচ্ছা সিপিএম যে দরদের কথা বলছে, পুলিশ পিটানো, এগুলিকে কি দরদ জানেন? কি দরদ বলে বলুন তো? এগুলিকে বলে পিতলা দরদ, এগুলিকে বলে পিতলা দরদ, বুঝছেন তো? এই দরদের আলাদা একটা নাম আছে। আর তারাই চাকরি দিয়েছে, 3-3বার ইন্টারভিউ নিয়েছে। আজকে মানিক বাবুরা এসব কথা বলছি, এই ফাঁকে আপনাকে সুযোগ দেওয়া হবে, প্লিজ বলতে। 3-3বার ইন্টারভিউ নিয়ে চাকরি দেয়নি, চাকরি চলে গেছে। কেন ওনারা থাকতে দিলেন? কেন এখন ওনাদের উস্কাচ্ছে? কেন এই যে এখন টেটে চাকরি পেয়েছে, আদার্স ডিপার্টমেন্ট পেয়েছে, এখন বিলো 7,000 আছে, তো এখানে দেখবেন অল্প কিছু ছাড়া বাকি আগামী দিনে অনেক চাকরিতে ঢুকে যাবে। কিন্তু আপনারা আরো 20 বছর পরেও শুনবেন 10,323। তা আবার প্রশ্নটা হচ্ছে, যেটা আপনারা কমিটি করেছেন আপনাদের সরকার নির্বাচনের প্রাক মুহূর্তে, এবং সেই কমিটির মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, সেখানে রয়েছেন গুয়াহাটি হাইকোর্টের। আমরা দেখতে পেয়েছি সম্প্রতি তিনি নিজে তার স্পষ্টীকরণ দিয়েছেন যে নির্বাচনের প্রাক মুহূর্তে তিনি রাজ্য সরকার অর্থাৎ মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে কোর্টের যে রায় রয়েছে সেই রায় অনুযায়ী 10,323 সকলের চাকরি যায়নি, এবং তার জন্য তিনি নির্বাচনের প্রাক মুহূর্তেই কিন্তু মুখ্য সচিবকে জানিয়েছিলেন যাতে তাদের জন্য সরকার কিছু একটা করতে পারে, কিন্তু সেটা করা হয়নি বা সরকার করেনি, কিন্তু সেখানে একটা কমিটি করে দিয়েছে।
তিনি আবার এও বলেছিলেন যে এই কমিটির তো কোনো মানে থাকে না, কারণ সরকার কি করতে পারে তার ড্রাফটও আমি করে দিয়ে দিয়েছি, কিভাবে নোটিফিকেশন সরকারকে করতে হবে তাও আমি দিয়ে দিয়েছি। তাহলে সেটা আপনি কি বলবেন? আমি একটা কথা বলি, যদি সেটা হয়ে থাকে, আজকে যেই মানিক বাবুরা, জিতেন বাবুরা 10,323কে নাচাচ্ছে, এইরকমও যদি প্রভিশন থাকে, ওনারা কেন ফার্দার সুপ্রিম কোর্টে গেলেন না? এখন তো নাচাচ্ছে বিফোর ইলেকশন, বুঝছেন তো? ওই তার বিফোর ইলেকশন না, এটা এই প্রতিশ্রুতি ছিল। আমি আপনাকে বলছি, আমার বাড়িতে ধরুন আমার ঘরে আগুন লেগেছে, আমি সহায় সম্বলহীন, আমি বেরিয়ে এলাম রাস্তায়, প্রতিবেশী আমাকে ডেকে বললো তুই আমার ঘরে আয়, তুই আমার ঘরে আয়, আমি তোকে শেল্টার দেবো। আমাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন দিয়ে দেওয়া হয়েছে। কোনটা বেশি অপরাধ? আমি বলছি 10,323 দুর্ঘটনাবশত একটা মামলা হয়েছে, মামলায় চাকরি গেছে, বাম আমলে চাকরি হয়েছে, বাম আমলেই চলে গেছে। আপনারা বড় করে, বিজেপি বড় করে বলেছে যে আমরা এলে তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা করে দেবো, এমনভাবে করে দেবো যেন চাকরি আর ফার্দার না যায়, সেটা প্রতিশ্রুতি দিয়েছে। মানে ঘরে আগুন লেগেছে, সেই লোকটাকে, অসহায় লোকটাকে ডেকে ঘরে ঢুকিয়েছে যে আপনারা আমাকে ভোট দিন, তাহলে পরে আপনাদের চাকরি দেবো। ঘরে ঢুকিয়েছে, বাইরে দিয়ে তালা দিয়ে বন্ধ করে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। 150 জন লোক মারা গেছে। 10,323 পরিবারের যারা কিছুটা মানে ইয়ে করেছে, ফাইট করেছে, কিছুটা আরও চেষ্টা করেছে, যাদের কিছু বয়স ছিল, তারা হয়তো কিছু চাকরি এদিক সেদিক পেয়েছে, কিন্তু বাকিরা কি করলো? তাদের জন্য কোনো সহানুভূতি নেই। তাদেরকে ডেকে এনে তাদের থেকে সুবিধাটা নিয়ে ভোটের পালা উতরে শেষ করে দিয়েছে। এটা আরো বেশি বড় অপরাধ। আমার ঘরে আগুন লেগেছে, আমি এটা দুর্ঘটনা, কিন্তু ডেকে এনে ঘরে ঢুকিয়ে আগুন দেওয়া সেটা অপরাধ। আমি বলছি সেটা। আর আন্দোলনটা আজকে ভোটের আগে হচ্ছে না, যখন ক্ষমতা এলো 18-তে, তারপরে 10,323 বরাবর চিৎকার করছে 10,323। আপনার কথা আপনাকে বলছি, সেই চাকরি কিন্তু বাম আমলে গিয়েছে, তখন কোনো আন্দোলন হয়েছিল, কিন্তু আপনারাও তখন তাদের জন্য কোনো কিছু করেননি। যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে এই চাকরিগুলো হবে না, তখন বিকল্প ব্যবস্থা করা হয়েছিল, 13,000 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। আপনি নিশ্চয়ই ভুলে যাননি এবং দর্শকও ভুলে যায়নি। স্বীকার করবে কি অস্বীকার করবে সেটা আলাদা ব্যাপার। সেই 13,000 পোস্ট বিজেপি এসে বন্ধ করে দিয়েছে, এবং আপনারা হয়তো দেখে থাকবেন এখনো মোবাইলে 13,000 পোস্ট আমি যাচ্ছি না, আমি বলছি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের উপরে কিন্তু বর্তমানে যিনি অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে কমিটি করা হয়েছে, তিনি স্পষ্ট বলেছেন যে ওই জাজমেন্ট অনুযায়ী তাদের সকলের চাকরি যায়নি। তাহলে আপনাদের সরকার যদি চাইতো তো ওই সময়ে সেইভাবে বিচারপতি তখন, সেটা তো সরকার মাত্র তখন আর ভোটের 2 মাস বাকি, তখন এটা এসছে। আমি তো বললাম এটা একটা দুর্ঘটনা, মামলা হয়েছে, কোর্ট রায় দিয়েছে, কোর্টের রায়ের উপর তো কিছু বলা যায় না যে না এটা ঠিক হয়নি বা ঠিক হয়েছে, এরকম তো বলার অসম্ভব ব্যাপার। এটা কোর্টের এই দেশে মান্যতা করে। আমরা আসবো আরো দুজন। আমি একটা কথা বলছি, সিপিএম এর এই যে বলা গিয়েছে মারা গেছে 100 কত, বাপটা এমন বোঝো, এই যে ন্যাচারাল ডেথ হয় দেশে, অন্য কোনো কর্মচারী ন্যাচারাল ডেথ হয় না, একমাত্র 10,323 ন্যাচারাল ডেথ হয়। তাদের যদি চাকরি থাকতো তারা ডায়ান হার্নেসের ক্লেম করতে পারতো। আমি সেই কারণে মৃত্যুর কথা বলছি। এরা হয়তো রোগে মরেছে, শোকে মরেছে, অ্যাক্সিডেন্টে মরেছে। আপনাদের কাছে আবারও আসবো, আমরা যাব এক মিনিট আবারও আসবো আপনার কাছে, আবারও আমরা সুযোগ দেব। আমরা এখন আসবো যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কংগ্রেসের নেতৃত্ব। আপনার দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, আপনি কি বলবেন? এই আপনি শুনতে পেয়েছেন আমাদের সিপিআইএম নেতৃত্ব বা যিনি বিজেপি নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন ওনাদের বক্তব্য, আপনি কি বলবেন? ক্ষমতার অহংকারে এরা মানুষের সঙ্গে কি ব্যবহার করবে সেটাও ভুলে গেছে এখন। তারা বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন? বিজেপি দলের নেতৃবৃন্দরা যারা যেভাবে ব্যঙ্গ করে কথাবার্তা বলে, এটা ক্ষমতার অহংকার ছাড়া আর কিছু হতে পারে না। জিরোর থেকে এদেরকে ভোট দিয়ে, কংগ্রেসে ভোট দিয়ে এদেরকে ক্ষমতায় বসিয়েছে। কথা ছিল মনুঘাট থেকে আমলিঘাটের রাস্তায় গাড়ি চলবে, বাস চলবে। কথা ছিল মনুবাজারের রাস্তা থ্রো হবে। বিভিন্ন ডেভেলপমেন্টের মধ্যে পড়ে এইসব বড় বড় রাস্তাগুলো পরিকল্পনা অনুযায়ী করা উচিত। আমরা ওইসব দেখতে পাই নাই। এখানে এখনও এই যে গাড়ির সার্ভিস দেওয়ার মতো রাস্তা নেই, এখনও হাতে নাই, শুধু বেগুন তোলার মতন। ওইখানে শুধু ইনকামের রাস্তা বের করেছে, ওইটা এই 2টা রাস্তাকে ইনকামের রাস্তা বের করেছে। আর আমরা পত্রপত্রিকায় মাঝে মধ্যে অনেক কিছু দেখতে পাই,
কিন্তু এটা কি ডেভেলপমেন্টের মধ্যে পড়ে নাকি পড়ে না? এটা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 340 টাকা রেগা হাজিরা দেবে। এই রেগার কাজের থেকে বরঞ্চ এরা একটু ইনকামে ব্যস্ত আছে সমস্ত এলাকায়, ব্লকগুলিকে খালি করে দিয়েছে। আমরা বলবো এটা যারা শুধু ক্ষমতার অহংকারে, অন্য কিছু নয়, ক্ষমতার অহংকারে এরা মানুষকে মানুষ বলে মনে করছে না। আমরা চাই সর্বস্তরের জনগণের কাছে যে অহংকার ভগবানও সহ্য করে না, অহংকারটা একটু ধ্বংস যাতে হয়, মানুষ যাতে এটার যাতে শক্ত জবাব দেয়, এবং মানুষ যাতে ডেভেলপমেন্ট বলতে শুধু জল আর এই যে ছোট রাস্তা, ওই যে কংক্রিট দিয়ে রাস্তা করলে রাস্তা নয়, বড় বড় রাস্তাগুলো যেগুলি কথা ছিল, কিন্তু এই যে মনুঘাট থেকে আমলিঘাটের রাস্তা বড় রাস্তা হবে, কথা ছিল মনুবাজার থেকে শ্রীনগরের রাস্তা হবে, বাস চলবে। দুঃখের বিষয় এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। আমরা সাবরুমের ইন্টেরিয়ার সাইটগুলিতে গেলে বুঝতে পারবেন নতুন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আগের রাস্তাও মেরামত করে রাখা যাচ্ছে না। এখন শঙ্করবাবু আবারও আসবো আপনার কাছে। তার আগে আমরা যাবো যিনি তীব্রমত দলের নেতৃত্ব অর্থাৎ এমডিসি দেবজিৎ বাবু এখানে রয়েছেন আমাদের মাঝে উপস্থিত। দেবজিৎ বাবু, আপনি তো শুনলেন আমাদের তিনজন নেতৃত্বর বক্তব্যই শুনলেন, আপনি কি জবাব দেবেন, বা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে মানচিত্র সেটাও স্পষ্টীকরণ যদি আপনি দেন। ধন্যবাদ। যদি কোশ্চেন করার পরে যদি অ্যান্সার যদি চান তাহলে খুব ভালো হতো, কারণ সব গুলিয়ে লাস্টে যদি আসে তাহলে এটা বলার খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, অ্যাকচুয়ালি গ্রেটার ত্রিপুরাল্যান্ড ম্যাপ যেটা আমি বলবো, এডিসি যে এলাকাগুলা যে এখন টিটি এডিসি এটা তো থাকবে, প্লাস গ্রেটার মিন্স যে এডিসি এলাকার বাইরে যেমন আগরতলা, কৃষ্ণনগর এগুলি যেটা আছে, এটাও যাতে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতায় আছে, এটার আমরা দাবি করছি। তো আর বলবো, আজকে শঙ্করায় বাবু যে বলেছেন যে 10,323 নিয়ে, তো 10,323 অ্যাকচুয়ালি এটা দোষ শুধু বিজেপির বলবো না, সিপিএম এবং বিজেপি দুইজনেই এটা দোষ করেছে, এবং সাধারণ মানুষ যারা 10,323 তারা আজকে এই অবস্থায়। আমি বলবো, যদি সিপিএম যখন চাকরি ছাড়ছে তখন যদি রুলসগুলি ফলো করে যদি চাকরিটা দেওয়া হতো তাহলে এই অবস্থায় আসতো না, এবং বিজেপি যে জুমলা বলে আজকে যে প্রতিশ্রুতিটা দিয়েছে এটা যদি না দিত তাহলে আজকে 10,323-এর এই অবস্থা হতো না আমি মনে করি। এবং আমি বলবো, বিজেপি যে জুমলা সরকার কেন বলা হবে, কারণ আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন মঞ্চে যারা তাবর লিডার তারা ত্রিপুরা রাজ্যে এসে বলেছে যে মিস কল দিলে চাকরি হবে, এবং আরও বলেছে যে ত্রিপুরা রাজ্যে হীরার যুগ বানাচ্ছে। তো এইভাবে মানুষকে যে ঠকানোর পরে মানুষ একবার মানুষকে ঠকাতে পারে, যেই মানুষ হোক, কিন্তু বারে বারে যদি মানুষকে ঠকাতে যায় তাহলে মানুষ এই কাজ আর করবে না। সামনে বিধানসভায় মানুষ তাদের ভোট দেবে যারা আজকে ডেভেলপমেন্ট চাচ্ছে এবং ডেভেলপমেন্টের সাথে কাজ করছে, তাদেরকেই আজকে মানুষ চাইবে, আমি আশা রাখবো। এবং আমি বলতে চাই, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিশেষ করে এডিসি এলাকাগুলির মধ্যে আমরা দেখেছি দীর্ঘদিনে 5 বছরে যারা বিজেপি সরকার আছে তারা চেয়েছে সব জায়গার মধ্যে মনে হয় একবারও গিয়ে ভিজিট করেনি, কারণ আমরা দেখেছি আমরা গভর্নমেন্টে আসার পরে সমস্ত এডিসি এলাকাগুলির মধ্যে আমরা যখন ভিজিট দিয়ে যাই তখনই দেখলাম মানুষ পাহাড়ে যারা বসবাস করে তারা কুয়োর জল খাচ্ছে আজ পর্যন্ত। এই যুগে যেটা হীরার যুগ বলা হয়, এই যুগেও মানুষ আমরা যারা ত্রিপুরাসা তারা আজকে কুয়োর জল খাচ্ছে। বিভিন্ন মানুষ আমরা দেখেছি রাস্তাঘাটের অভাবে আমাদের যারা মহিলা ভাই বোনরা আছে প্রেগনেন্ট অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ডক্টরের কাছে যেতেই পারে না, রাস্তার মধ্যে আজকে প্রেগনেন্ট হচ্ছে। এটা দেখে
মানুষের চোখের জল আছে। এই কারণে আমরা চাইছি যে আমাদেরকে অন্তত পক্ষে আমাদেরকে বাঁচার জন্য একটা কনস্টিটিউশনাল রাইট যাতে আমরা পাই, এটার জন্যই আমরা দাবি আজকে। কারণ আমাদেরকেও তো বাঁচতে গেলে সুশৃঙ্খলভাবে এবং আমরা যাতে সুস্থভাবে বাঁচতে পারে এই লক্ষ্যেই তো আমরা এগোতে চাই। কিন্তু দীর্ঘদিনে আমরা দেখলাম 25 বছরের শাসনেও দেখলাম, বিজেপি সরকারেও দেখলাম ত্রিপুরা যে আগের মতোই এখনও সেম করে রেখেছে। তো এটার জন্যই আমরা দাবি করি আমাদের মহারাজা যিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও চান যে ত্রিপুরাসাদেরকে একটা কনস্টিটিউশনাল সলিউশন দিয়ে, যেমন এডিসি, অনেকেই জানে এডিসি আগে আসিল না, এডিসি করানো কারণ কি, যাতে আমাদের যারা ত্রিপুরাসা ভাই বোনরা আছে তারা যাতে সেফগার্ড যাতে পায়, এটার কারণে আজকে এডিসি বানানো হয়েছে। তো এই সেফগার্ড দিয়ে আমরা আর হচ্ছে না, এটার জন্য আরও মজবুত আর একটু সেফগার্ড যাতে আমরা পাই, এটার কারণে আমাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশনালের 2 এবং 3 দ্বারা। দেবজিৎ বাবু, এখানে একটা আমার প্রশ্ন রয়েছে। সেইখানে গতকাল একটি টিভি টক শোতে সিপিএম এর সম্পাদক জিতেন চৌধুরী মহাশয় একটা কথা বলেছেন যে ত্রিপুরাল্যান্ডের ক্ষেত্রে যে দাবিটা উঠছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তার থেকেও বেশি জরুরি হচ্ছে গ্রেটার ডেভেলপমেন্ট। সেই জিনিসটা কতটা মানেন আপনি? অবশ্যই ঠিক বলেছেন উনি। ডেভেলপমেন্ট যদি এখন বলে এটা কিন্তু ভুল হবে এক্ষণে, কারণ ডেভেলপমেন্ট করা আসিল 70 বছর আগে থেকে। যদি সমানভাবে যদি ডেভেলপমেন্ট করাতো তাহলে আজকে এই পজিশনে এসে আমরা বলতাম না যে আমাদেরকে আলাদা একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, আমরা বলতাম না। এক্ষণে বলার কারণ হচ্ছে এত বছর ধরে না খাওয়াইয়া যদি না খেয়ে মানে কিছু না দিয়ে যদি এক্ষণে যদি বলে এখন সব কিছু তোমার নাও, তাহলে আপনি কিন্তু খেতে পারবেন না। এক্সাম্পল যদি দেই, 10 কেজি চাউল আপনি পারবেন, যদি 1 মাস ধরে আপনাকে 10 কেজি জমিয়ে একসঙ্গে এখন নিতে হবে যদি বলেন, আপনি নিতে পারবেন না। তো এখন যে ডেভেলপমেন্ট বলছে এটা কিন্তু, তার মানে গ্রেটার ডেভেলপমেন্ট আপনি চাইছেন না? গ্রেটার ডেভেলপমেন্ট কেন চাইতো না? ডেভেলপমেন্ট তাহলে আপনি যেটা বলছেন যে গ্রেটার ডেভেলপমেন্ট, যেটা বললাম বাবু আপনাকে সুযোগ দেওয়া হবে, বললাম বাবু আপনাকে সুযোগ দেওয়া হবে, ডেভেলপমেন্ট আপনি বলার জন্য সুযোগ দিন, আপনাকেও সময় দেওয়া হবে। বলুন আমাকে একটু গ্রেটার ডেভেলপমেন্ট আপনি বলছেন যে 10 কেজি করে চাল না দিয়ে প্রতিদিন 1 মাস অন্তর একবার যদি দেয় সবটি খেতে বলে খেতে পারবেন না, মানে গ্রেটার ডেভেলপমেন্ট আপনি চাইছেন না, আপনি ওরকম ভাবে চাইছেন না নাকি? আপনার যে গ্রেটার ডেভেলপমেন্ট সেটা কি আগে বলুন না। ডেভেলপমেন্টের তো একটা রূপরেখা আছে, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, তা আরও বেশি ভালো হওয়া। আপনি তো ত্রিপুরাসাদের জন্য বা যার জন্যই বলুন ত্রিপুরাবাসীর জন্য, সেটা বাঙালি পাহাড়ি ভেদাভেদ, কল্যাণ বাবু আপনার কাছে আসবো, বেশি ডেভেলপমেন্ট হবে সেটা কথা। কল্যাণ বাবু আপনার কাছেও আসবো। আপনি 25 বছরে গ্রেটার ডেভেলপমেন্ট চাইনি, এখন বলছে ইলেকশনের কাছে গ্রেটার ডেভেলপমেন্ট দিব, এটা কিভাবে হয়? আচ্ছা দেবজিৎ বাবু, এই যে কিভাবে হয় বলুন না। এই যে গ্রেটার ডেভেলপমেন্টের গ্রেটার কথা ডেভেলপমেন্ট যদি করাতেন তাহলে 25 বছরে এই ত্রিপুরা রাজ্যে সিপিএম কি বলবো স্টেটে ডেভেলপমেন্ট, গ্রেটার ডেভেলপমেন্ট একটা আপেক্ষিক তত্ত্ব। সিপিএম রাজত্ব করেছে 25 বছর, কিন্তু এই জায়গার মধ্যে এখন বলছে গ্রেটার ডেভেলপমেন্ট দেব, এটা তো কারণ ডেভেলপমেন্টের পর্ব শেষ। আমরা যথেষ্ট ডেভেলপমেন্ট করেছি 25 বছরে। 25 বছরে কি এইটা ডেভেলপমেন্ট পাহাড়ি বাঙালি, এডিসি নন এডিসি ভেদাভেদ ভুলে এখন প্রয়োজন হচ্ছে সময়ের দাবিতে গ্রেটার ডেভেলপমেন্ট। কেন আজকে গ্রেটার ডেভেলপমেন্ট দিতে চাচ্ছেন আপনি বলুন? দেবজিৎ বাবু, এই যে গ্রেটার ডেভেলপমেন্টের প্রশ্নটি উঠেছে, এই গ্রেটার ডেভেলপমেন্টের বিষয়ে ত্রিপুরা মথা, এই যে এটার জন্য কি কোনো জোট আবশ্যক নয়, সেটা কি একাই আপনারা পারবেন, সেই কনফিডেন্সে আছে? আমরা মনে করি ত্রিপুরা মথা একাই লড়াই করবে, এবং বুবাগরা আমাদের মহারাজ বলেছেন যদি জোট হতে হয় তাহলে লিখিত গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি দেই তাহলে আমরা জোটে যাব, না হয় আমরা নো কম্প্রোমাইজ। আমার একটা বিনীত অনুরোধ আছে আপনার কাছে, যেমন আপনি মানে আমার যতটুকু ধারণা যে 20টা সিটে আপনারা প্রার্থী দেবেন, তো এটা দিয়ে আপনারা রাজ্য ক্ষমতায় কি করে আসবেন? 40-এর আমরা 45টা সিট আমরা কন্টেস্ট করছি। আমরা আসবো, অ্যাকচুয়ালি আমাদের যে সমস্যা আসবো, শঙ্করবাবু আবারও সুযোগ দেওয়া হবে, আপনাদের সুযোগ দেওয়া হবে, অবশ্যই সুযোগ দেওয়া হবে। পরে ভুলে যাবে প্লিজ, হাফ মিনিট। ওই আমি আমাদের মাননীয় এমডিসি সাহেবের একটা জিনিস,
এখানে পাবলিকও আছে, কনফিউজ হয়ে আছে। উনিও হীরার কথা বলেছেন। আসলে এখানে আমি দেখছি পাবলিকের চেহারা দেখে ওনারা সবাই কনফিউজ হয়ে গেছে যে প্রধানমন্ত্রী এসে বলেছে হীরা দেবে, হীরা কই? দেবজিৎ বাবু, হীরা মানে ওই সোনা হীরা, এই হীরা না। হীরাটা হলো HIRA, হীরা। H मतलब হাইওয়ে हाईवे, I मतलब इंटरनेट, R मतलब रोडवेज और A माने এয়ারওয়েজ। एयरवेज। दैट इज हीरा। थैंक यू। আমরা আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, আমরা নেব আপনাদের প্রশ্ন। জাস্ট আমরা একটা শেষ প্রশ্ন করব আমাদের কংগ্রেস সিপিএম জোটকে। আমরা আমাদের কাছে যে তথ্য রয়েছে বা ইতিহাস যদি ঘাঁটি, দেখা যায় যে স্বাধীনতার আগে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কোনো মতভেদ ছিল না, এবং স্বাধীনতার পরে যেহেতু কংগ্রেস পুরো রাষ্ট্র পরিচালনা করেছে এবং সে দায়িত্ব পালন করেছে, সেখানে অর্থনৈতিক কিছু নীতি নির্ধারণের ফলে কিছু মতভেদ তৈরি হয়েছিল। তো আজকের যে জোটটা সেটাই প্রমাণ করে যে এটা তো আগেই, মানে এই যে আমরা যে মাঝখানে পেয়েছি যে এই আলাদা আলাদা দুটো থিঙ্কিং আলাদা, সব কিছু আলাদা, আজকের এই জোটটা কি শুধুমাত্র বিজেপির শক্তিকে পরাস্ত করার জন্য? ঠিক এইরকম হাঁ বা না বলা যাবে না। আমি আপনাকে একটু বলছি, যেমন ধরুন আমি রাস্তায় হাঁটছি, রাস্তায় হাঁটতে গেলে হোঁচট অনেক সময় হয়ে যায়, পায়ের আঙুল কেটে যায়, ফেলে বাদ দিতে হয়। আমার কাকু, উনিও আমার কাকু, উনি বলেছেন যে ওই সময়ে অধিকার ছিল না। সে তর্কের খাতিরে ধরে নিচ্ছি অধিকার, হয়তো উনি কোনো অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, কংগ্রেস সমর্থকরা হয়তো কোনো অধিকার থেকে বঞ্চিত বলেছেন, যেহেতু তর্কের খাতিরে ধরছি। আমরাও জোট আমলে হোঁচট খেয়েছি, আমাদেরও পায়ের আঙুল কেটে গেছে, আঙুল বাদ দিতে হয়েছে। এখন বিজেপি জোট জমানা দেখছি যে না, পায়ের আঙুল না, পাটাই কেটে বাদ দিতে হবে। আমরা জোট ইস্যুতে আবারও আসবো। না, না, আমি পাটাই একটা কেটে কথা বাদ দিতে বলতে হবে। জোট ইস্যুতে তখন আমরা আমরা আসবো। দেখলাম যে পা কাটে বাদ দেওয়ার থেকে আঙুল কেটে চলে যাক, अच्छा एक সেটা অনেক ভালো। জোট একটা ইস্যুতে কথা বলছি, আমরা আসবো, সবাইকে বলার সুযোগ দেওয়া হবে। এই মুহূর্তে না, না, আমাদের একটা ছোট্ট মানুষ- একটু বিরতি নিতে হবে। আমরা সবাইকে সুযোগ দেব, না, না, আমাদের হাতে আরো সময় একটু- রয়েছে। আরে- আপনাকেও দেব, সুযোগ দেব অবশ্যই। একটু আরে খুনকে কি আপনি হোঁচট বলবেন? 14টা খুন হয়েছে, 14টা অবশ্যই আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, অবশ্যই আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। দর্শক বন্ধুরা, আমরা দীর্ঘ সময় ধরে এই যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের আলোচনায় আপনাদের সাথে রয়েছি এবং আমাদের হাতে আরো সময়সীমা রয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছেও আমরা যাব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত দর্শক বন্ধুরা। এই কুরুক্ষেত্রের মঞ্চে আমাদের এই যে বিরতির পর আমরা শুরু করব, তার আগে যারা দর্শক বন্ধুরা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই কুরুক্ষেত্রের মঞ্চে যে সকল নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারাও প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রত্যেকজন নেতৃত্বের জন্য আপনারা একটি করে প্রশ্ন করতে পারবেন প্রথম দিকে। পরবর্তী সময় সুযোগ থাকলে আমরা দ্বিতীয়বারও প্রশ্ন আপনাদের কাছ থেকে নেব। তো আপনারা যারা প্রশ্ন করতে ইচ্ছুক, আপনারা নিজেদের মতো করে সেই প্রশ্নটা প্রস্তুত রাখেন। তো ততক্ষণে আমরা যে বিষয়টা আলোচনায় ছিলাম, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জোটের যে বিষয়। কল্যাণবাবু ওনার সে বক্তব্য সেখানে তুলে ধরেছেন। আমি সেখানে শঙ্করবাবুর কাছে ওনার বক্তব্য জানতে চাই, যিনি কংগ্রেস নেতৃত্ব এখানে রয়েছেন। শঙ্করবাবু, আমাদের প্রশ্নটা ছিল জোট বিষয়ে, যেটা আমরা আগেও দেখেছি, এখন কি এই জোটটা করাটা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে বিজেপির শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য? স্বাধীনতার আগের কথা বলছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে যারা আজকে রাষ্ট্রবাদী বলে দাবি করে, যারা আজকে রাষ্ট্রবাদী, আমরা রাষ্ট্রবাদী লোক, আর সমস্ত লোক হচ্ছে দেশদ্রোহী। এই যে চিন্তাধারা যারা করে বা যারা এইসব কথাবার্তা বলে অন্যের উপরে কাদা ছিটানোর একটা চেষ্টা করে, তাদেরকে আগে ভাবতে হবে যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা আগে জানতে বলবেন। স্বাধীনতা সংগ্রামের সময় আরএসএস বা বিজেপির কোনো ভূমিকা ছিল কিনা। এই স্বাধীনতা সংগ্রাম কংগ্রেস করেছে, দীর্ঘদিন লড়াই করেছে, দীর্ঘ বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে। তখন
বিজেপির জন্ম হয় নাই। আরএসএস যখন ছিল, আরএসএসও ব্রিটিশের সঙ্গ দিয়েছে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু আরএসএসকে ব্যান করার জন্য বলেছিল ক্ষমতা আসার পরেও। আমরা এই যে ভারতবর্ষের, আমরা নাথুরাম গোডসের দল করি না, আমরা মহাত্মা গান্ধীর দল করি। যারা জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করতে পারে তাদের বেলায় সব কিছু করা সম্ভব, সব কিছু কথা বলা এরা সম্ভব। কারণ আমরা এই মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেখা গেছে কংগ্রেসের লোকরা তো ছিলই, সিপিএমেরও বহু লোক ছিল স্বাধীনতা সংগ্রামের সময়ে। এটা যারা আজকে জানে না, ইতিহাস জেনে তারপর কথা বলবো। একটা সাভারকার মুচলাকা দিয়ে ইয়ের থেকে এসেছে, ওই যে জেলের থেকে, জীবনে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত থাকবে না বলে। ইতিহাস পড়ে তারপর কথা বলবেন, এ আর কি করবেন না, আগে জেনে নেবেন দেশের ইতিহাস। কালকে জন্মে এসব আজে বাজে কথাবার্তা চিন্তা করবেন না, এসব বলবেন না। ক্ষমতার অহংকারে সব ভুলে গেছে নাকি? ক্ষমতার অহংকারে ভুলে গেছে। কারণ কথা ছিল বেকারদের চাকরি দিবে 50,000 বছরে, কথা ছিল রেগার মজুরি 340 টাকা দেবে, 15 লক্ষ টাকা দেবে মানুষের অ্যাকাউন্টে, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। ওসব দিতে না পেরে এখন মানুষকে মনকে অন্যদিকে ঘুরানোর জন্য আজে বাজে কথা বলছে এরা রাষ্ট্রবাদী লোক। কথা বললে, এদের বিরুদ্ধে কথা বললে, মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে এরা দেশদ্রোহী। এই যদি চিন্তাধারা হয়, দেশের মধ্যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এটাই আমরা চাই। আবারও আপনার কাছে আসবো আমরা। কল্যাণবাবু সেখানে কিছু একটা বলতে চাইছেন। আমি বলতে চাইছি, উনি বলেছেন শুরুতে, আমার একটু নজর আন্দাজ হয়েছে, ওই স্বাধীনতার কথা বলেছেন। ওই সময়ে 1920-তে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়, ভারতের কমিউনিস্ট পার্টি। আর 1885-তে ভারতের জাতীয় কংগ্রেস। ত্রিসীমানার মধ্যে কিন্তু এই ভারতীয় জনতা দল নেই। এই দলটা ছিল আগে আরএসএস, হিন্দু মহাসভা, তারপরে জনসংঘ, জনতা দল। তারপরে যখন হালে পানি পাচ্ছে না তখন ধার করেছে। 1980 সালের 6 এপ্রিল, 5 এপ্রিল রাত্রেবেলা মিটিং হয়েছে 6 জন নিয়ে, 6 এপ্রিল ভারতের জনতা পার্টি করেছে। কোথায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওদের? অবশ্যই আসবো আপনার বক্তব্যটা নিয়ে। আমরা কি করে জাতীয়তাবাদী দল হয়, রাষ্ট্রবাদী দল হয়? নামের মধ্যেই তো ছিল না এসব। কল্যাণবাবু আপনি প্লিজ। আমি একটা কথা বলবো, কংগ্রেস যারা কংগ্রেস বলছে তারা নিজেরাই জানে না হোয়াট ইজ কংগ্রেস, কংগ্রেস শব্দের অর্থ কি, এবং কংগ্রেস শব্দটা কোন শোনেছে। যারা এখন কংগ্রেস করছে ওনাদের দলের নামটা হলো আইএনসি, ভারতীয় জাতীয় কংগ্রেস, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেস দল স্বাধীনতা আন্দোলন করেনি, ওইখান থেকে যারা সবাই মিলে করেছিল স্বাধীনতার আন্দোলন, নেতাজি বলুন, মহাত্মা গান্ধী বলুন, যারা করেছে, তখন ইন্দিরা, রাজীব গান্ধী, রাহুল গান্ধী ছিল না, সোনিয়া গান্ধী ছিল না, তখন সাভারকারও কংগ্রেসের সঙ্গে ছিল না। আমি হেডকোয়েকারও কংগ্রেসের সঙ্গে ছিল না। কল্যাণবাবু আপনাকে সুযোগ আমি দেওয়া হবে। একবারও এই নাম বলছি না ছিল বলে, একবারও বলছি না। এটা বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, আমরা ইতিহাস জানি। আর বিশেষ করে বলছি, আমি আর্টসের ছাত্র, কাজে ইতিহাসটা আমার জানা আছে। সময় নষ্ট করবেন, 1 মিনিট বলে শেষ করছি। যেটা সিপিএম বলছে, সিপিএম কি বলতো, কি বলেছে, সমাজতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র। এখন তন্ত্র ছেড়ে দিয়ে মন্ত্র এসছে, তন্ত্র ছেড়ে দিচ্ছে, এখন হচ্ছে মন্ত্র। কি মন্ত্র? দুটো মন্ত্র সেপ। তারা জানে দুটো মন্ত্র না থাকলে সিপিএম পার্টিটাও নাই। কি মন্ত্র? মূর্খ বানাও, গরিব বানাও। মূর্খ নাই, গরিব নাই, সিপিএম পার্টিটাও নাই। আমরা বিজেপি কি বলছি? মূর্খ নাই, শিক্ষিত করো। গরিব, সিপিএম বলছে গরিব বানাও, 24 ঘন্টা পেটের মধ্যে আগুন জ্বালে। আর মোদি বলছে পয়লা পেটের আগুন নাই ভাও, কি করতে হবে? ত্রিপুরা রাজ্যে শিক্ষিত করার জন্য 960টি স্কুল বন্ধ হয়েছে, 100টা মদের দোকান খুলেছে শিক্ষিত করার জন্য। শিক্ষিত করার জন্য
960টা স্কুল বন্ধ হয়েছে, 100টা মদের দোকান খুলেছে শিক্ষিত করার জন্য। আরে একটু আমি এই সিপিএম এর কথাটা বলে হাফ মিনিট বলে শেষ করছি। এই সিপিএম এর মদের দোকানের উত্তরটা একটু বলে দিচ্ছি। সাবরুমে আমি ওই ভিয়েতনাম সিনে যাব না, সাবরুম দিয়ে শেষ করবো। সাবরুমে বলছে, হাফ মিনিট বলছি। এই যে মোদি কি বলছে, গরিব পেট আগুন জ্বলবে, পয়লা আগুন নেব, কী করতে হবে, ফ্রি চাল দাও। তারপরে কি করতে হবে, শৌচালয় দাও। তারপরে কত, 3 লক্ষের উপরে ঘর দিয়েছে 37 লাখ রাজ্যের ইয়েতে, ঘর দাও। তারপরে কি করতে হবে, জল দাও। তারপরে কি করতে হবে, গ্যাস দাও। তারপরে কি করতে হবে, কৃষকের দানের দাম বাড়িয়ে দাও। তারপর কি করতে হবে, কিষাণ সম্মান নিধি দাও। তারপর কি করতে হবে, মহিলাদের গর্ভবতী থেকে শুরু করে বিভিন্ন স্কিম। আর 1 মিনিট শেষ করছি প্লিজ। মদের দোকান বলছে, আমি ভিয়েতনাম চীন যাব না, সাবরুমের কথাই বাম আমলে আমরা দেখেছি সাবরুমের রেস্টুরেন্ট সন্ধ্যার পরে বিশেষ কিছু মানুষের জন্য সোফা বিছানো থাকতো মদ খাওয়ার জন্য। আপনি অবাক হবেন, এখন অশোকদার দোকান, আমাদের দাদা অশোক বসাক মিষ্টি দোকান, ওনার দোকানের উল্টো দিকে একটা কফি শপ আছে, একটা রেস্টুরেন্ট আছে। ইয়ং ছেলে মেয়েরা বসে রেস্টুরেন্টে খাচ্ছে, কফি শপে যাচ্ছে। এটা সাবরুমের মানুষ ভাবতেই পারেনি অতীতে কোনো। তখন সোফায় বসে, মানে সোফায় বসে চুরি করে খেত, এখন প্রকাশ্য বারে বসে খায়। শিক্ষিত হচ্ছে, বুঝলেন না? তাহলে বলতে হবে আমাদের ছেলে মেয়েরা খাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, বাইরের লাইসেন্স হয়েছে। লজ্জা শিক্ষিত হওয়ার আমাদের জন্য যুবক বাইরের কলেজের লাইসেন্স ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ করে শিক্ষিত হবে মদের এটা দোকানে। সিপিএম পরিকল্পিতভাবে আসবো। আমাদের কলেজের ছাত্রছাত্রীদের অপমান করছে, আমাদের কলেজ স্টুডেন্টদের অপমান করছে। যেই বিষয়টা আমরা 2023 যে বিধানসভা, সেই বিধানসভার দোরগোড়ায় যে বিষয়টা সেখানে বলতেই হয়, আমরা যদি দেখি যে 40 সাবরুম বিধানসভা কেন্দ্র, সেই সাবরুম বিধানসভা কেন্দ্রে যে 2013 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, এখান থেকে যিনি সিপিএম হয়ে প্রার্থী হয়েছিলেন রীতাকর মজুমদার, তিনি 55.87% সেখানে ভোট পেয়েছিলেন। আর কংগ্রেসের হয়ে যিনি নির্বাচনে লড়াই করেছিলেন প্রেমতোষ নাথ, তিনি পেয়েছিলেন 42.28% ভোট। আর বিজেপির হয়ে যিনি এখানে প্রার্থী হয়েছিলেন বুলুরানী দে, তিনি মাত্র ভোট পেয়েছিলেন 1.8%। এবার আমরা যদি চিত্রটা আরেকবার দেখি যে 2018, সেই 2018-তে কিন্তু সেই ভোটের যে পার্সেন্টেজ এবং যে ভোটের অঙ্ক তা সম্পূর্ণ কিন্তু পাল্টে যায়। আমরা যদি দেখি 2018 সালের নির্বাচনে এখান থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন যিনি শঙ্কর রায়, তিনি পেয়েছিলেন 51.15% ভোট। আর যিনি সিপিআইএম প্রার্থী ছিলেন রীতাকর মজুমদার, তিনি পেয়েছিলেন 45.85% ভোট। এবং যিনি কংগ্রেস প্রার্থী ছিলেন মনোরঞ্জন দত্ত, এই যে ভোটের পার্সেন্টেজটা সেটা কিন্তু অবাক করে দেওয়ার মতো, তিনি পেয়েছেন 1.14% ভোট। এবার আমি তার সাথে সাথে রয়েছে নোটা এবং যিনি নির্দল প্রার্থী, সেখানে কিন্তু নোটা যে আমরা যদি দেখি, নোটাতেও কিন্তু 1% ভোট পড়েছিল, যাদের কোনো প্রার্থী পছন্দ হয়নি। সেই নিরিখে যদি আমরা বলি, এবার 2023 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কিন্তু একটু ব্যতিক্রমী সেখানে হতে যাচ্ছে। সেখানে কংগ্রেস এবং সিপিআইএম তারা কিন্তু আসন শেয়ারিং সেটা সেরে নিয়েছে। বাকি এবার নির্বাচনের ময়দানে যদি আমরা দেখি, রয়েছে বিজেপি, রয়েছে সেখানে তিপ্রামথা এবং অন্যান্যদের মধ্যে রয়েছে হয়তোবা তৃণমূল কংগ্রেসও সেখানে লড়াই করবে। কংগ্রেসের যেটা দাবি ছিল যে সাবরুম কেন্দ্রে ভোটার যারা ছিল সেই ভোটাররা টার্ন করে সেখানে বিজেপিতে গিয়েছিল, যার কারণে 2018 সালে বিজেপি 1% ভোটের থেকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। যদি আমরা ওনার কংগ্রেসের সেই বক্তব্যকে আমরা সঠিক ধরেও নিই, তাহলে আমাদের এবার যে 2023-এর নির্বাচন, সেখানে 18-তে কিন্তু ফ্যাক্টর ছিল একটা আইপিএফটি সেখানে বিজেপির সাথে জোট ছিল। কিন্তু 2023 বিধানসভা নির্বাচনে সেই চিত্রটা কিন্তু পাল্টে গেছে অনেকটা, কারণ ইতিমধ্যে আইপিএফটি তিপ্রামতার সাথে সেখানে অ্যালায়েন্স তারা করে নিয়েছে।
স্বাভাবিকভাবেই যে আইপিএফটির ভোটটা বিজেপিতে এসেছিল সেটা এবার আর আসার সম্ভাবনা ক্ষীণ, সেটা হয়তো তীব্রামতার দিকে টার্ন করবে। কংগ্রেসের যে ভোটটা ওরা দাবি করছে কংগ্রেসের পক্ষ থেকে যে বিজেপিতে গিয়েছে, তার হয়তো পুরোপুরি যদি টার্ন না করেও আমাদের ধরে নিতে 1 বা 2% বা 5% সেখানে টার্ন করতে পারে। কিন্তু বিষয় হচ্ছে গণদেবতারাই কিন্তু শেষ কথা বলবে। এই যে ভোট কাটাকাটি বা ভোট নিয়ে অঙ্ক যারা সারাদিন করেন হয়তো তারাই সবচেয়ে বেশি বলতে পারবেন, এবং যারা বিশেষ করে গণদেবতারা যারা রয়েছেন তারাই শেষ কথা বলেন। কারণ নির্বাচন গণতন্ত্রের একটা সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবেই কিন্তু সবাই সামিল হবে, সেটা সকলেই আমরা আশাবাদী। তো এই যে ভোটের অঙ্ক, সেই অঙ্কে এই যে চতুর্মুখী বা ত্রিমুখী বা পঞ্চমুখী লড়াই, তাতে আমার প্রশ্ন শঙ্কর রায় মহাশয়কে যে আপনারা কতটা আশাবাদী এবার জয় নিয়ে সাব্রুম কেন্দ্র থেকে? আমি শুধু আশাবাদী না, অনেক বেশিবাদ আশাবাদী এটাও বলবো না, আমাদের জয় সুনিশ্চিত এটা বলতে পারবো। আরেকটা কথা বলছি আপনাকে, যেটা বলছেন টার্ন করবে কংগ্রেস, আর এই তো আমরাই তো কংগ্রেস থেকে বিজেপিতে এসছি, তা আমরা কি যাব মাথা খারাপ? আমরা দেখি নিয়ে কংগ্রেস সিপিএম এত শত শত শহীদ বেদে ত্রিপুরা রাজ্যে, আজকে জিতেন বাবুদের সুদীপ বাবুদের শহীদবাদীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আমরা অতীতে কংগ্রেস সিপিএম যেই নাটক করেছিলাম, ভুল করেছি, ভুল সংশোধন করেছি, আমরা ক্ষমা প্রার্থী শহীদ বেদীর কাছে, সেখানে ক্ষমা চেয়ে যেই পরিবারের লোক শহীদ হয়েছে তাদের পরিবারের লোকের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আর জোট সুদীপ বাবু, বিরজিৎ বাবু, ওই জিতেন বাবুরা এমনি জোট না, যদি ফেভিকল লাগিয়ে লেগেও থাকে এই রাজ্যের মানুষ ভোট দেবে না। ওই যেমন পশ্চিমবাংলায় হয়েছে, পশ্চিমবাংলায় কি হয়েছে দেখুন তো, জোট করেছে 8-9 দল, শুধু জোট না, বিফোর কাউন্টিং কি বলেছে, সিপিএমের এই মন্ত্রী হচ্ছে অমুক অমুক দপ্তর, কংগ্রেসের অমুক অমুক জিতছে অমুক অমুক দপ্তর, যেই মাত্র ভোট গণনা হয়েছে দেখে ডাব্বা খালি, না কংগ্রেস না সিপিএম একটা এই ত্রিপুরা রাজ্য হতে চায়। নেতায় ফেভিকল লাগিয়ে লেগে গেল। অবশ্যই আসবো শঙ্কর বাবু আপনার কাছে আবারও। একই প্রশ্ন এবার আমি রাখতে চাইবো, যেখানে আমাদের যে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে সেখানে সিট শেয়ারিং। প্রথমত প্রশ্ন কল্যাণবাবুর কাছে, এই সাব্রুম কেন্দ্র থেকে কারা প্রার্থী হবে? কি কংগ্রেস দল প্রার্থী দেবে না সিপিএম প্রার্থী দেবে? এটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে, আমাদের কোনো বিরোধ নেই। রাজ্য নেতৃত্ব যেটা ঠিক করবে সেটাই হবে, আমাদের সুশৃঙ্খল দল, রাজ্য নেতৃত্ব ঠিক করবে, এখনো ঘোষণা হয়নি। তারপরেই আমি আসবো শঙ্করবাবু, যিনি কংগ্রেস নেতৃত্ব, আপনি কি বলবেন? তো আমাদেরও তাই, আমাদের দলীয় হাইকমান্ড ঠিক করবেন কি করবে না করবে। সেখানে একটা গুঞ্জন চলছে বিভিন্ন মহল থেকে। তবে আমি যেটা বলবো যে 18-র পরে মানুষের আশা পূরণ হয় না, এখন বহু মানুষের মতামত আছে, আশা যারা বিজেপিকে ভোট দিয়েছিল অনেক আশা করে অনেক লোক ব্যাক করবে, কারণ কংগ্রেসের ভোট দিয়েই তো জিতেছে বিজেপি, ওই বিজেপির থেকে মানুষের সমর্থন তুলে নেবে, অনেক মানুষের সঙ্গে আমাদের আলাপ আছে, বহু মানুষ ব্যাক করবে। কারণ শঙ্করবাবু এবং কল্যাণবাবু, আপনাদের দুজনের উদ্দেশ্যে প্রশ্নটা, নির্ভয়ে যদি ভোট দিতে পারে, যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে মানুষের মতামত সঠিক জায়গায় দিয়ে দেবে। আমাদের কাছে সময় খুব কম, আমরা দর্শক বন্ধুদের কাছেও আবার যাব। তার আগে আমি শঙ্করবাবু এবং কল্যাণবাবু দুজনের উদ্দেশ্যে প্রশ্নটা, বিভিন্ন মহল থেকে গুঞ্জন চলছে যে আপনারা যদি বাম শাসনকালে বহু কংগ্রেস কর্মী নেতা সেখানে খুন হয়েছিল, আবার একইভাবেই কংগ্রেস যারা তাদের হাতেও সিপিএম নেতা কর্মী খুন হয়েছিল বলে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন উঠে আসছে, কংগ্রেস যারা নেতৃত্ব বর্তমানে জোট করছেন এবং সিপিএম যারা নেতৃত্ব বর্তমানে জোট করছে, যে আপনারা ক্ষমা যাত্রা কবে থেকে শুরু করবেন? আপনি প্রশ্ন করেছেন, এইটা করছে একটা মহল এরকম কথা বলছে, যেহেতু আপনি বলছেন আমি আপনাকে একটা কথা বলছি, আমি তো আপনাকে একটু আগে বললাম রাস্তায় চলতে গেলে হোঁচট খেতে হয়, শহীদ হয়েছে। যদি এই খুন হয়েছে বলছে, যেমন কংগ্রেস বলছে সিপিএম আমলে খুন হয়েছে, জোট আমলে মানে কংগ্রেস 88-93 খুন হয়েছে, আমাদের দেখতে হবে প্রথম কটা অস্বাভাবিক মৃত্যু আর কটা রাজনৈতিক খুন। সুনির্দিষ্টভাবে আঙুল দিয়ে কটা বলতে পারবেন যে কটা রাজনৈতিক খুন? আমরা বলতে পারি, যেমন চরিলামে শহীদ মিয়া প্রকাশ্য মিছিলের মধ্যে
পিটিয়ে মেরেছে, এটা রাজনৈতিক খুন। এটা 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 রাজনৈতিক খুন, প্রকাশ্য মিছিলের মধ্যে পিটিয়ে মেরেছে, এটা রাজনৈতিক খুন। 2 নম্বর হচ্ছে অস্বাভাবিক মৃত্যু যেগুলো হয়েছে, যেগুলো আইন অনুযায়ী তার বিচার ব্যবস্থা হয়েছে। এবার ধরুন তর্কের খাতিরে যদি শহীদ হয়ে থাকে, আমরা দেখলাম আমার পড়শি, আমার ভাই মরে গেছে, শহীদ হয়েছে, আমার প্রতিবেশী কংগ্রেস তারও শহীদ হয়েছে, কেউ তর্কের খাতিরে ধরলাম। এখন দেখছি গোটা পাড়াটাই শহীদ হয়ে যাচ্ছে। এখন গণতন্ত্র শহীদ হচ্ছে, রাষ্ট্রের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা শহীদ হচ্ছে। আমরা সংবিধানকে বাঁচানোর স্বার্থে, সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বাঁচানোর স্বার্থে, সংবিধানে গণতন্ত্রের অধিকার বাঁচানোর স্বার্থে, তাকে শহীদ হওয়ার হাত থেকে বাঁচানোর স্বার্থে আমাদের এই শহীদ আমরা মেনে নেব। আমি একটা কথা বলছি, সিপিএমের প্রতিনিধি যেটা বলেছেন স্বীকার করেছেন, অনেক অনেক না, ধন্যবাদ। আমি স্বীকার করিনি, আমি বলছি আরে তর্কের খাতিরে যদি আরে ধরেই নেই তর্ক কেন বাবা? যে শহীদ হয়েছে, তর্কের খাতিরে ধরে নিয়েছি আরে শহীদ তর্ক হয়েছে, কেন? আচ্ছা, তর্কের তর্ক- খাতিরে ধরে আচ্ছা, নিয়েছি শহীদ হয়েছে। আচ্ছা, এখন কে শুনুন। শহীদ হচ্ছে? আচ্ছা, এখন শুনুন। রাষ্ট্রের সংবিধান শহীদ হচ্ছে। সংবিধান শহীদ হচ্ছে, এই দলটা গণতন্ত্র ক্ষমতায় থাকলে রাষ্ট্রের সংবিধান শহীদ আচ্ছা। হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা শহীদ আচ্ছা, হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গণতন্ত্র আসবো, শহীদ হচ্ছে, না, না, জনবাবু, এক আপনার মিনিট। কাছে সমাজবাদ ধর্ম- শহীদ আমরা হচ্ছে। আবারও আসবো, না, কারণ না, না, আমাদের এক হাতে মিনিট, এক মিনিট, সময়। এটা ক্লিয়ার করতে হবে, পাবলিক চাই রয়েছে, ক্লিয়ার করে দিবলে বলছে আগে ধরেনিটা ক্লিয়ার করে দিচ্ছি। আর বলছে ধর্ম নিরপেক্ষ সংবিধান ইয়ে হচ্ছে। যদ দেবনাথ নামে একজন ওই ব্রয়লার মুরগির মাংস কিভাবে কাটায় দেখেছেন? টুস 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 করে মনুবাজারে প্রকাশ্য রাস্তার উপর সকালবেলা এরকম কুচু কুচু করে কেটেছে রাস্তার মধ্যে। আসবো ন্যাশনাল শঙ্করবাবু, আপনার হাইওয়ের কাছে আসবো। উপরে। আমরা যাবো যে তীব্রামত বুঝছেন তো? দলের যিনি নেতৃত্ব আচ্ছা, আমাদের ঠিক আছে। মাঝে উপস্থিত রয়েছেন। এই যে ভোট কাটাকাটির অঙ্ক, সেখানে অনেক বড় অঙ্ক, সেই অঙ্কের মাঝে আপনারা আপনাদের দলের জয় নিয়ে কতটা আশাবাদী? আমি বলতে চাই এইবারে, কারণ মানুষ জেনে গেছে যে সিপিএমে অপশাসন, সিপিএম এবং কংগ্রেস বলবো এখন তো জোট, সিপিএম এবং কংগ্রেসের অপশাসন থেকে মুক্তি পেতে তীব্রামথা অবশ্যই জিতবে এখানে। এবং বিজেপি যে জুমলা, কথা বলে একটা, কাজ করে আরেকটা, তো এটার কারণে মানুষ বুঝে গেছে সামনে 2023-এ অবশ্যই তীব্রামথাকে মানুষ চাইবে। এবং শুধু তীব্রাসা বলতে তীব্রামথার যে জনজাতি বা উপজাতি বলুন, তারা ভোট দিবে এমন না, বাঙালি মানুষরাও আজকে তীব্রামথাকে চাচ্ছে। এবং সবার আশীর্বাদে এইবারে 2023-এ অবশ্যই তীব্রামথা আসবে, এটাই আমি বলবো। সেখানে আপনারা যে তিপ্রামথার ব্যাপারে যে আশাবাদী হয়েছেন, সেখানে আপনারা কি শুধু শুধু ওই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিষয়টা নিয়ে ভাবছেন, না এর বাইরেও কোনো ম্যানিফেস্টো আছে আপনাদের? আমরা চাচ্ছি যে একটা কনস্টিটিউশনাল সলিউশন, এটা তো থাকবে। এবং আমরা চাই জাতি এবং জনজাতি মিলে একসঙ্গে ডেভেলপমেন্ট এবং সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা আলাদাভাবে নতুনভাবে একটা সমাজ গড়ে তুলতে আমরা চাচ্ছি। আপনারা রিসেন্টলি টিসিএফ নামেও একটি সংগঠন করেছেন, যে Yes. জনজাতির বাইরে হ্যাঁ। যে ভোটারগুলি রয়েছে সেই ভোটারদের সাপোর্টটা পাওয়ার জন্য। তো আমি এটা বলবো, কি এই উদ্দেশ্যেই? হ্যাঁ, এটার উদ্দেশ্যেই করে আমরা টিসিএফ ফর্ম করেছি। কারণ আমরা জানি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে মহারাজা যিনি আসিলেন, তখনও বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে যারা ত্রিপুরা রাজ্যে এসেছেন তাদেরকে মহারাজা এই জায়গাতে ত্রিপুরাতে জায়গা দিয়েছে। এবং মহারাজা কখনো চায় না যে বাঙালি বিরুদ্ধে হোক, মহারাজা কোনোদিন চায় না মানুষের বিরুদ্ধে হোক। মহারাজা চায় সমস্ত মানুষকে একটা নতুন দিশা দেখাতে। তো এই দিশার লক্ষ্যে আমরা এগোতে চাই। সামনে 2023-এ অবশ্যই তীব্রামথা গভর্নমেন্ট করছে। ধন্যবাদ। আমরা দর্শকের এবার প্রশ্ন নেব। আমরা প্রথমেই নিয়ে নেব আমাদের যিনি তিপ্রামথার যিনি এখানে প্রতিনিধি এসেছেন, তার প্রতি কি প্রশ্ন থাকবে? একটি প্রশ্ন নেব। আমাদের যে মহারাজার নামে আমাদের যে রাজ্যের একটা মাত্র বিমানবন্দর, সেটাকে আমাদের এই বিজেপি সরকার আসার পরে সেটা একটা বিরাট একটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। সেখানে আমাদের সমাজপতিদেরকেও অনেক বড় একটা সম্মান দেওয়া হয়েছে। সেটাকে নিয়ে আমি আপনার সামনে প্রশ্ন রাখছি, আপনি এই বিষয়টাকে আপনি বিজেপির গভর্নমেন্ট আসার পরে উন্নয়ন হিসেবে দেখছেন কিনা, সেটা একটা বিষয়।
আর আরও একটা বিষয় আমার প্রশ্ন ছিল আমাদের ওটা আমরা পরে নিচ্ছি, আগে ওনার উত্তরটা নিই। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। জিতেন বাবু না? হ্যাঁ জি। ধন্যবাদ জিতেন বাবু, আপনাকে অসংখ্য। কারণ আপনি যে কথাটা বলেছেন জনজাতি, সিপিএমের আমলে বলেছে উপজাতি, বিজেপি এসেছে বলেছে জনজাতি। যদি এখন কংগ্রেস এবং সিপিএম কি বলবে এটা তো আমি আর জানি না। আমরা একটাই বলতে চাই, উই আর ত্রিপুরাসা। তো আমরা ত্রিপুরাসা হতে চাই, নট উপজাতি, নট জনজাতি, এটা আমরা চাই না। আমরা চাই ত্রিপুরাসা হতে চাই। ফার্স্ট অ্যান্সার। সেকেন্ডলি, আপনি বলেছেন বিমানবন্দর। বিমানবন্দর তো দান করেছে আমাদের মহারাজা। তো বিমানবন্দর যেহেতু উনার দানে এই বন্দরটা হয়েছে, তো অবশ্যই তার নামে হওয়ার উচিত এবং হয়েছে, এটা কোনো বলার বিষয় না। প্রিভিয়াস গভর্নমেন্ট করেনি কেন এটা আমি বলতে পারবো না, এটা আপনি তাদের প্রতিনিধি এসেছেন তাকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু এই গভর্নমেন্ট করেছে, ধন্যবাদ অবভিয়াসলি। কারণ আমি বলতে চাই বিমানবন্দর যে জায়গা দিয়েছে ওনার নামে হলে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট, খুশি। এবং আপনার নেক্সট কোশ্চেনটা আমি ঠিক মনে নেই, কি জানি বলেছেন। পরবর্তী প্রশ্ন যেটা আছে এটা আমরা পরবর্তী সময় নেব। আমরা এবার চলে যাব যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতৃত্ব শঙ্কর মল্ল, ওনার উদ্দেশ্যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রথম যিনি হাত তুলবেন ওনার প্রশ্নটা নেওয়া হবে। আমি অনুরোধ করব প্রথম আপনার নাম বলুন, তারপরে আপনার যে প্রশ্ন সংক্ষেপে বলুন। রতন চক্রবর্তী। আপনার প্রশ্নটা? প্রশ্ন কংগ্রেসের শঙ্কর মল্লের প্রতি। হ্যাঁ বলুন। 1993 থেকে 98 পর্যন্ত সাবরুম বিধানসভায় প্রায় 14টি রাজনৈতিক খুন হয়েছে। বিশেষ করে ওই সমস্ত কংগ্রেস কর্মীরাই খুন হয়েছে। আমাদের সাবরুমও আমলিঘাটে অনিল জনপতি নামে একজন খুন হয়েছে। আরেকজন সাবরুমের দমদমায় একজন সমস্ত কংগ্রেস তাদের প্রতি এই সিপিএমের জোট হয়েছে, কি হবে? শঙ্করবাবু, আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনতে পেয়েছেন। প্রশ্নটা ছিল যে 93 থেকে 98-এর মাঝখানে যেসব শহীদ পরিবার ছিলেন তাদের প্রতি আপনাদের কি সহমর্মিতা থাকবে এখন? আমি তার সাক্ষী, যিনি বলেছেন ওনার জন্ম হয়েছে কিনা আমি জানি না, আমি তার সাক্ষী। খুন হয়েছে সত্য, সমস্ত খুনিরা এখন বিজেপিতে ঢুকে গেছে। আমরা যখন দেখলাম সমস্ত খুনিরা, আমি নাম দেখিয়ে দিতে পারবো যারা খুন করেছে, তাদের নামে কেস আমি দিয়েছি কেস, আমি কেস দিয়েছি। এই সিপিএমের যে সমস্ত যারা খুন করেছে কংগ্রেসকে, এরা 18-র পরে বিজেপিতে ঢুকে, মানে এরা এখন সাধু সেজে গেছে, বলবো প্রয়োজন হলে বলবো না, সেখানে প্রয়োজন হলে বলবো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা নীরবতা বজায় রাখুন। প্রয়োজন হলে বলবো, এখন বলার দরকার মনে করছি না। শঙ্করবাবু, আপনি যেটা এক্ষুনি বললেন, যেটা যে তৎকালীন সময়ের যে খুনিরা সব বিজেপিতে ঢুকে গেছে, তাহলে কি আপনি প্রকারান্তে বলতে চাইছেন যে তৎকালীন যে খুনিরা ছিল তারা সিপিএম? আমি কেস করেছি, সিপিএম ছিল। সিপিএম তো ওই সিপিএম এর লোকরা এখন বেশিরভাগ বিজেপিতে ঢুকে গেছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা নীরবতা বজায় রাখুন, দয়া করে আপনারা নীরবতা বজায় রাখুন। আমাদের এই কুরুক্ষেত্র নতুন প্রজন্ম, এরা কি জানে এসব ইতিহাস? আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই এবার। আমাদের বুঝতে পারছেন তো এদের অবস্থা দেখেছেন? ঠিক আছে, আপনারা দেখেছেন করবেন, আমাদেরকে সহযোগিতা করুন। বিজেপি সরকার, আমরা প্রত্যেকটি প্রশ্ন বিজেপি সরকারের এখন আমরা এই শাসনে চলছি। হ্যাঁ আগামী দিন কি হবে দেখুন। শঙ্করবাবু, আমরা আসছি। আপনাদের এই আমাদের যিনি সিপিএম এর প্রতিনিধি রয়েছেন এখানে, তাদের ওনার প্রতি কি প্রশ্ন থাকবে, একজন একটু প্রশ্ন করবেন। 2010 সালে রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায়, তৎকালীন সময়ে সাবরুম নগর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নগর পঞ্চায়েতে কংগ্রেস দল জয়লাভ করে। 2013 বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট পুনরায় জয়লাভ করার পর জোর করে নগর পঞ্চায়েতটা ভেঙে দেওয়া হয়। তখনকার সময় গণতন্ত্রের পরিভাষা কি, এটা আমি
কমিউনিস্ট পার্টির প্রতিনিধির কাছে উদ্দেশ্যে বলছি, এটা কি গণতন্ত্রের পরিভাষা কিনা? উনি শ্রদ্ধেয় ব্যক্তি এবং সাবরুমের প্রাক্তন চেয়ারম্যান নগর পঞ্চায়েতের, এবং আমি বামপন্থী দলের হলেও উনি যে রাজনৈতিক দল থেকে বিলং করতেন, ওনার যে ত্যাগ বা এটাকে আমি খুব শ্রদ্ধা করি। এবং আমি বলেছি, উনি যে প্রশ্নটা করেছেন এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। তখন গণতন্ত্র কোথায় ছিল? যারা নির্বাচিত সদস্য ছিল তারা পদত্যাগ করেছে, তারা পদত্যাগ করার পর আবার নির্বাচন হয়েছে। কোথাও ওরা বলেনি যে আমাদেরকে প্রেশার করেছে, জোর করেছে। এটা একটা কথার কথা। উনি যেটা বলেছেন, রাজনীতিতে হয়তো এরকম বলতে হয়, কারণ উনি এখন যে দল থেকে বিলং করছেন, আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে ক্ষমা চাই, আমি কথাটা বলতে হচ্ছে যেহেতু প্রশ্নটা উনি করেছেন। যে দল থেকে বিলং করেছেন, যেমন উনি তো বলছেন, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা জি বলেছেন মানে ঝুটমুট বলা কি 2000 রুপিয়া ভাতা হোগা, এরা ঝুটমুট বলে। তারপরে অমিত শাহজি বলেছেন ও তো জুমলা হ্যাঁ। তো রাজনীতিতে হয়তো এরকমভাবে এই দল হয়তো এখন করে, এইভাবেই উনি করেছেন। কিন্তু যারা নির্বাচিত সদস্য ছিল তারা পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করার পর সেখানে আবার পুনর্নির্বাচন হয়েছে। আপনি বুঝতে পেরেছেন? ধন্যবাদ। আমরা এবার নেব যিনি বর্তমান বিধায়ক শঙ্করবাবু, ওনার প্রতি কারোর একটি প্রশ্ন আমরা নিতে চাইছি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমার নাম মনীন্দ্র ত্রিপুরা। যেহেতু আপনারা এখানে 10,000কে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আমাদের মাঝে প্রশ্নটা বলুন আপনার। হ্যাঁ, আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের 40-এর বিধায়ক স্যার শঙ্কর রায় মহোদয়। ওনার কাছে আমি একটাই প্রশ্ন, যে 10,323 জনের মধ্যে 462 জনকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল, তো অন্যদেরকে কেন টার্মিনেশন লেটার ইন্ডিভিজুয়াল দেওয়া হচ্ছে না সরকার বা আধিকারিক? এটাই আমার প্রশ্ন ওনাদের কাছে। শঙ্করবাবু, আমার এই ব্যাপারে নির্দিষ্ট কোনো স্পেসিফিক আমার কাছে জানা নেই, এটা আমি ঠিকমতো উত্তর দিতে পারবো না। স্পেসিফিক আমার কাছে জানা নেই। যেটা আপনি বলছেন আমার কাছে অন রেকর্ডস এমন কোনো কিছুর তথ্য নেই। শঙ্করবাবু, আমি এখানে একটু যোগ করব, যেখানে 18 সালে যেই আসামের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে এই আপনাদের সময়কালে যে 5 বছর সময়কালটা ছিল, সেই সময়কালে 10,323-এর প্রতি একটা ন্যায় দেওয়া হবে। সেটা যে কোনো কারণেই হোক এখনো অবধি সেটা সম্ভব হয়নি। আপনারা যদি সেইভাবে আপনারা বিশ্বাসী হন যে আবার আপনারা ফিরবেন, প্রত্যাবর্তন হবে বিজেপি সরকারের, তো সেইখানে কি 10,323-কে আপনারা একটা ভাইটাল কজ হিসেবে দেখবেন, বা তাদের বিষয়টাকে কি আরেকটু গুরুত্ব সহকারে? আপনারা দেখেন, একটা কথা বলি, ওই ঠাকুর দাদা গেল, ছেলে গেল, নাতির আমলেও বলবেন 10,323, এটা এখন 7,000-এর নিচে চলে গেছে। এটা দেখুন, আমাদের পিরিয়ড 5 বছর, এর মধ্যে করোনায় জন্য নষ্ট হয়ে গেছে 2 বছর 3 বছর, তারপরেও বিভিন্ন রকম আমাদের গভর্নমেন্ট আন্তরিক বলে করেছে। আর যারা অরিজিনালি দায়ী তারাই এখন নাটক করছে। আজকে দেখুন না, 10,323-এর প্রতি, আর তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু এই কুকর্মটা করেছে কি, জঘন্য অপরাধটা কারা করেছে? যারা করেছে তারা নাটক করছে। বাট উই আর সিম্পাথাইজ। কেন দেখুন, হয়েছে চাকরি, আরও হবে, এদের থেকে হবে। এটা একটা বললাম না, নাতির আমলেও শুনবেন 10,323, 10,300 হবে। এটা আগামী দিনে হবে। এখন হতেই তো 7,000-এর নিচে এসে, আগামী দিনে আরও হবে। চিন্তার কোনো কারণ নেই, সহানুভূতিশীল, যতটুকু সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে যা যা করার করেছে, আগামী দিনও আন্তরিক এবং এই সরকার করবে। আমরা দর্শক বন্ধুদের কাছ থেকে আর দুটো প্রশ্ন নেব। এবার যিনি প্রশ্ন করতে ইচ্ছুক হাত তুলতে পারেন। না, আপনি প্রথম একটা করেছেন, আপনারা দুজনেই প্রথম একটা করে প্রশ্ন করেছেন। নতুন কেউ যদি প্রশ্ন করতে চান হাত তুলতে পারেন। শিক্ষিত দল, শিক্ষিত দল। আপনাদের এখানে যিনি প্রশ্ন করেছেন সেখানে আপনাদের জোট নিয়ে কথাটা বলেছেন। আমি ওর কথার উত্তর দেবো না, এই অসভ্য ভাষা আমি ব্যবহার করব না, এটা আমি প্রশ্ন নিতে পারবো না। প্লিজ কাইন্ডলি আপনারা প্লিজ, এটা গণতন্ত্র। এই আমার কাকু সামনে বলছে গণতন্ত্র, এখানে শান্তি আছে, শৃঙ্খলা আছে, ল অ্যান্ড অর্ডার আছে। আমি নিজে সাবরুম বাজারে মার খেয়েছি, 2টো ঘুষি দিয়েছে আমাকে,
আমি আইন কানুন কিচ্ছু হয়নি, কোথাও কিছু হয়নি। কাকু আমাকে সহানুভূতি পর্যন্ত জানায়নি। আমরা এখানে আপনারা তো শুনুন না, দেখছেন এখন আমরা- সব, আমরা এখানে এখন তো দেখছেন সব শিক্ষিত দলের। আমি আমি প্লিজ 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 দেখুন, অভাব অভিযোগ না 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 নিশ্চয়ই না থাকবে। একটা শুনুন, নিশ্চয়ই সুনির্দিষ্ট থাকবে। প্রশ্ন করুন, উত্তর দেবো। শুনুন প্লিজ। সিপিএম পার্টির থেকে বলা হচ্ছে শিক্ষিত দল, 1 নম্বর ক্রিটিসাইজ করে, আর 2 নম্বর যিনি অ্যাঙ্কারিং করছেন উনি জানতে চাইছেন দর্শকদের থেকে। অ্যাঙ্কার যিনি আছেন উনি জানতে চাইছেন নট পলিটিক্যাল ম্যান অর পলিটিক্যাল ইন ফেভার অফ পলিটিক্যাল পার্টি বলেন, উনি বলেছেন দর্শকদের তরফ থেকে। পলিটিক্যাল পার্টি থেকে আমরা 4 জন বসেছি, দায়িত্ব নিয়ে বলতে পারি। অ্যাঙ্কারে বলছেন ঠিক আছে, দর্শক। ভাষা যদি সুন্দর হয় আমি প্রশ্ন নেব। না ঠিক আছে, মানে এটা অনেক সময় ঠিক আছে। আমরা আচ্ছা, আমরা আপনাদের হয়ে আমরা বলছি যে এটা, হ্যাঁ এটা থাকবে। আমরা একটা শৃঙ্খলা বজায় রেখে কাজটা করছি, ওনারা যথেষ্ট সহযোগিতা করছেন, আপনারাও সেটার উত্তর দিচ্ছেন। আমরা তাহলে সেটার উত্তর একটু দিয়ে দিই। কল্যাণবাবু জাস্ট প্রশ্নটাকে ধরুন, প্রশ্নটা আমি শুনি। জোট নিয়ে প্রশ্ন তুলেছেন, যে জোট নিয়ে একটা বহুল চর্চিত একটা জোট সমস্যা নিয়ে সবাই কথা বলছে, যেখানে আপনাদের দুটো আদর্শের পরিপন্থী দুটো দলের, সেই জোট নিয়ে ওনার প্রশ্নটা ছিল যে আপনারা এই জোট নিয়ে এখন যে আগের যে সমস্যাগুলি ছিল, আগের যে বিভাজনটা ছিল, বা সামনে যদি আপনারা আসতে পারেন, আপনারা যদি আশাবাদী হন, সেখানে আপনারা কি বলবেন? এই জোট সমস্যাটা নিয়ে কি বলবেন? সেখানে আপনারা কি আদৌ আগামী দিনেও এইরকমভাবে জোটটা পারবেন ঠিক থাকতে যদি কখনো ক্ষমতায় আসেন? দেখুন, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। যেমন এখন যারা 1% উনি বলেছেন তথ্যে 1% বিজেপি ছিল, সেটা 55% হয়ে গেছে। কী করে হলো? হয়তো আকাশ থেকে পড়েনি, কংগ্রেস থেকে গেছে বা অন্য দল থেকে গেছে। এখন সময়ের প্রয়োজনে সারা রাজ্যে এবং সারা দেশেও গণতন্ত্র শহীদ হওয়ার পথে, ধর্মনিরপেক্ষতা শহীদ হওয়ার পথে, অন্তত সংবিধানকে বাঁচাবার স্বার্থে আমরা জোট হয়েছে, একসঙ্গে পথ চলা শুরু হয়েছে। সময় কথা বলবে, সময় বলবে এটা কতটা থাকবে। আমরা আশাবাদী নিশ্চয়ই থাকবে। লাস্ট আমরা একটাই প্রশ্ন নেব। ওইখানে মাইকটা ওইখানে দেবেন, ওই যে উনি আসেন। মহিলা কেউ থাকলে আমরা অগ্রাধিকার দেব। না আপনি বলে নিন, আপনি যিনি হাত তুলেছিলেন আপনি বলুন। একজন হাত তুলেছিলেন এখানে, আপনি প্রশ্নটা বলুন, আপনি বলুন প্রশ্নটা বলুন। আমি নো ডাউট আমরা রাজনৈতিক মতাদর্শগত আমার ফারাক থাকলেও আমাদের বন্ধু বান্ধব কল্যাণ বসাক উনি যে দলের বিলং করছেন, আমি ওনার উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই। উনি ধর্মনিরপেক্ষ মানে ইংলিশে যাকে সেকুলারিজম বলে, আপনি কি ক্লিয়ার করবেন যে ভারতীয় জনতা পার্টি বা এদেশে মোদিজির নেতৃত্বে যখন বিজেপি সরকারটা আসে, সেকুলারিজম কোথায় আঘাত হয়েছে, কোন মুসলিম, কোন খ্রিস্টান, কোন জাতির উপর আঘাত হয়েছে, এবং এরা কি ইন্ডিয়া ছেড়ে চলে গেছে, বা কোথাও কি কোনো এমন কোনো ইনসিডেন্ট আপনি দেখাতে পারবেন? প্লিজ একটু কাইন্ডলি বলুন। চলে গেছে কিনা সেরকম তথ্য আমার কাছে নেই, কিন্তু চলে যাওয়ার অবস্থা তৈরি করা হচ্ছে, সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, টিভিতে সারাদিন দেখতে পাচ্ছেন। যেমন আমি একটা কথা বলি, আমি সুনির্দিষ্টভাবে কাউকে আঘাত করার জন্য বলবো না, মানে গোমাতার নামে জয়ধ্বনি আমরা আগে শুনিনি। তার মানে এই নয় যে গোমাতাকে এখানে, মানে গরুকে এখানে পূজা করা হতো না। পৌষ সংক্রান্তিতে গরুকে স্নান করিয়ে ফুলের মালা দিয়ে আমরা বলতাম পুষ করা, ওটাকে ওর গরুর পিঠের মধ্যে আলপনা এঁকে দেওয়া হতো, এগুলো হতো। তখন গরু বিক্রিও হতো না, গরু বিক্রি হতো, গরুর হাট ছিল, মনুবাজারে গরু বাজার আছে, গরু হাট। এখন এইসব হয় না, গরু এখন মাতা, এখন সাংঘাতিক বাড়াবাড়ি। যারা বিক্রি করে, যারা নেয়, তাদের নিয়ে একটা টানা হেঁচড়া শুরু হয়েছে। কিছুদিন আগে রামনগরে এই যে ঈদের সময় গতবার একাধিক ঘটনা ঘটেছে, সমস্ত সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই, এটা আপনারা সবাই জানেন। এই যে একটা প্রোপাগান্ডা চলছে, ধর্মনিরপেক্ষতার কথা বলা, মানে সম অধিকারের কথা বললে, রিলিজিয়নের সম অধিকারের কথা বললে পাকিস্তান চলে যাও বলা। দিল্লিতে ভোট হয়েছে, বলছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, কেজরিওয়ালের দল পাকিস্তানের, মানে কেজরিওয়াল দলকে ভোট দিলে সেটা পাকিস্তানে খুশি হবে। তো এইটা কি ধরনের প্রোপাগান্ডা? এতে আমরা আশঙ্কা করছি, এবং সারা দেশের মানুষ বুঝতে পারছে, আমার বন্ধু হয়তো বুঝতে পারছে না
যে ধর্মনিরপেক্ষতা একটা প্রশ্নের মুখে। আশা করি এবার বুঝবে। আমরা নমস্কার। লাস্ট একটা প্রশ্ন নেব, তো যদি কোনো মহিলাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকে আমরা সুযোগ দেব, এবং এটাই আমাদের শেষ প্রশ্ন হবে, এবং তারপরেই আমার যিনি সহকর্মী রয়েছেন উনি আজকের যে আমাদের কুরুক্ষেত্র মঞ্চের অনুষ্ঠান সেটা সমাপ্ত করবেন। প্লিজ প্রশ্ন। আচ্ছা, আমি সামনে দাদাদের উদ্দেশ্যে বলছি, আজ 18 থেকে এখন পর্যন্ত নির্বাচন পর থেকে আমাদের বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে কোনো তাবর নেতা, বামপন্থ বলুন এবং কি কংগ্রেস নেতা বলুন, কেউ কি বাড়ি ছেদ করে ওরা কোনো বিদেশে রাজ্য গিয়ে, হ্যাঁ, ওদের যেতে হয়েছে বাড়িঘর ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, এবং কি কোনো মায়ের সিঁদুর মুছেছে, এবং কি কোনো মায়ের বুক খালি হয়েছে? ওদের কাছে আমার এই প্রশ্নটা। আপনার নামটা ম্যাডাম? আমার নাম জবাদে বিশ্বাস। ধন্যবাদ। আপনাদের কাছে কার কাছে প্রশ্নটা করলেন আপনি? কংগ্রেস এবং আমার আচ্ছা, বয়োজ্যেষ্ঠ যে দাদারা আছে আমি ওদের আচ্ছা, উদ্দেশ্যে বলেছি। আচ্ছা, শঙ্করবাবু আপনি কি প্রশ্ন? ধন্যবাদ। খুন হওয়া তো যারা খুন করেছিল অতীতে সিপিএমের আমলে যেসব খুন হয়েছে আমরা প্রতিবাদ করে কেস দিয়েছি, হয়েছে। আপনি যে বলছেন এই আমলে 18-র পরে কোনো খুন হয় নাই, খুন হতে হয় নাই। মানুষের অধিকার নিয়ে চলা যাচ্ছে কিনা, যারা পঞ্চায়েতের নির্বাচনে ভোট হয়েছে শুনেছেন, সাবরুমে 21টা পঞ্চায়েত আছে, 21টা, এই যে সাতচান ব্লকের আন্ডারে একটা পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছে, দেখেছেন? সেখানে আমাদেরকে যে নির্বিচারে মানলো, সমস্ত ক্যান্ডিডেট যে পিটালো, আপনি কি শুনেননি? আপনি সাবরুমে থাকেন না? থেকেছেন আপনি? আপনি দেখুন না, জিজ্ঞেস করুন না তাদেরকে। পুলিশের সামনে পিটিয়েছে, থানায় কেস আছে, একটু খবর নেবেন কারা কারা করেছে। ওই সিপিএমে যেসব খুনিরা যারা আগে খুন করেছিল ওই লোকগুলো এখন আপনাদের সঙ্গে ঢুকে আমাদেরকে মেরেছে। ওই লোকগুলো ঢুকে থানায় আপনাদেরকে বাড়িতে থেকে তো তাড়ি দেয়নি, থানায় মামলা আছে, থেকে তো তাড়ি দেয়নি। আর বাড়িতে এখন দেখুন আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে, উত্তর দেবেন। আমি বলি, বাড়ির থেকে তাড়িয়ে দিলে কি আপনি খুশি হতেন? হ্যাঁ, উনি বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি খুশি হতেন? খুশি হতেন? লেভেলটা কি বাড়ি থেকে তাড়িয়ে দিলে এতগুলো অত্যাচারের পরে আপনি বলছেন কিছু হয় নাই? শঙ্করবাবু, বাড়ি থেকে তাড়িয়ে দিলে আপনি খুশি হতেন? শঙ্করবাবু এখানে একটা কথা বলবো, যেহেতু আপনাদের মধ্যে জোট হয়ে গেছে, বাম কংগ্রেস জোট হয়েছে, তো আপনি যতবার সিপিএম এর খুনিরা বলবেন সেখানে কিন্তু একটা এটা আমাদের নির্বাচনে একটা জোট হয়েছে, কিন্তু সেইখানে এই শব্দটা ব্যবহার করাটা মনে হয় আমি বলছি সঠিক নয়। আজকে 40 বছর আগে সিপিএম করছেন, আজ থেকে 40 বছর আগে সিপিএম, কিন্তু স্বতন্ত্রতা বজায় আছে। না, আমি কিন্তু পার্টিকুলার ওই শব্দটা থাকতে পারে, এটা ওনার ব্যক্তিগত, এটাই গণতন্ত্র। কল্যাণবাবু, আমি মিসগাইডের কথা বলছি না। একটু আগে দেখুন, আমরা একটা সম্প্রীতি দেখেছি, আপনি শঙ্কর রায় এবং আপনার মধ্যে যে কাকুর যে সম্পর্কটা, এটা নিয়ে খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। সেখানে যতটুকুই হয়েছে, সেখানে যে বাকবিতণ্ডা বা যতটুকুই হয়, সেটা কিন্তু একটা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে শুধু সেখানে ধরুন যখন জোট সঙ্গী হয়ে যাবে, তখন আমি পার্টিকুলার ওই শব্দটা বলছি, হতে পারে সন্ত্রাসী, হতে পারে খুনি, যখন আমরা জোট কথাটা ব্যবহার করব, সেইখানে পার্টিকুলার মেনশন করে যদি আমরা এটা করি। আজ থেকে 40 বছর আগের কথা, 30 বছর আগের কথা, এখন সেই সিপিএম আর এখনকার সিপিএম আপনি হিসাব করে দেখবেন। শঙ্করবাবু, এটা হিসাব করে দেখবেন, এখন মধ্যে আমি বলছি, আর কিছুই নয়। সেখানে আমরা অনুষ্ঠানটাকে শেষ করব। শেষ করার আগে প্রত্যেকের কাছেই আমাদের এটা থাকবে। শঙ্করবাবু, আপনাকে বলছি, 2023 নির্বাচন, এই নির্বাচনে বিজেপিকে কেন ভোট দেবে মানুষ? ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? সংক্ষেপে বলবেন। আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। কংগ্রেস থেকে বলছে যে 30-40 বছর আগের সিপিএম এটা করেছে, এখনো করেনি, এখন নতুন সিপিএম। আর সিপিএম এর যিনি আছেন উনি বলছেন সিপিএম এর জন্ম হয়েছে 1920 সনে, রাইট? এটাও ঠিক। শঙ্করবাবু, মূল পয়েন্টে চলে আসুন। মূল পয়েন্ট হলো ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যের মানুষ যেভাবে 2018-তে আশীর্বাদ করেছে এবং যত আসন জিতিয়ে সরকার হয়েছিল, এর থেকে অনেক অনেক বেশি আসন নিয়ে দ্বিতীয়বারের মতো এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হতে যাচ্ছে। কারণ শান্তি শৃঙ্খলা উন্নয়নকে সামনে রেখে, আমি বিস্তারিত বলবো না এখন যেহেতু সংক্ষেপে বলছে, আজকে
প্রতিটা স্তরের গ্রামে গঞ্জের মানুষ, সে ঘর বলুন, জল বলুন, খাদ্য বলুন, সব এভরিথিং পাচ্ছে। আজকাল সিপিএমের মতো মিছিল করতে হয় না। সিপিএম আমলে বুড়ো বুড়ি লাঠি নিয়ে বদ দিয়ে মিছিল করতে হয়েছিল একটা জিনিসের জন্য, 700 টাকা ভাতার জন্য। এখন এগুলি করতে হয় না। তাই মোদি বলেছেন সবকা চায় সবকা বিকাশ, এবং সবাই ঘরে বসে বসে পাচ্ছে, এবং প্রতিটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টিকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। ধন্যবাদ, ধন্যবাদ শঙ্করবাবু। কল্যাণবাবু আমি জাস্ট, হ্যাঁ প্লিজ, হ্যাঁ আমরা জাস্ট বলবো, দেখুন দীর্ঘ 25 বছর আপনারা রাজত্ব করেছেন, এখানে শাসনকাল ছিল, এবং সেই শাসনকালে কোনো উন্নয়ন হয়নি এই কথা আমরা একবারও বলবো না। এবং আমাদের চিরাচরিত দৃশ্যে যে সকল দিনে দেখি এর অনেকাংশেই অনেক কিছুই সেই আমলে ছিল। এইবার 2023-এর নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের যে জোট, এই জোটকে কেন ভোট দেবে, সেই ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? সিপিএম 25 বছর ক্ষমতায় ছিল, এই নয় যে 93-তে ভোটে এসে 18 অবধি ছিল। প্রতি 5 বছর পর পর পরীক্ষা দিতে হয়েছে। 93-তে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পালন হয়েছে বলেই 98-তে ক্ষমতায় এসছে। 98-তে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো পূরণ হয়েছে বলে 2003-এ ক্ষমতায় এসছে। এরকম করে ক্রমশ এসছে। কোথাও হয়তো ঘাটতি হয়েছে। প্লাস 2018-তে বিজেপির নিঃসন্দেহে জনমোহিনী খুব প্রতিশ্রুতি ছিল, যেগুলো শুনে সাধারণ মানুষ উদ্দীপ্ত হয়েছে, ভালো লেগেছে, ভালোবেসেছে। কংগ্রেস থেকে যেমন গেছে, সিপিএমের থেকেও গেছে নিশ্চয়ই, নাহলে ভোটের পার্সেন্টেজ এইটা হলো কেন? সেই কারণে স্বপ্নভঙ্গ হয়েছে। একটা প্রতিশ্রুতিও পূরণ হয়নি, স্বপ্নভঙ্গ হয়েছে। স্বপ্নভঙ্গ থেকে শিক্ষা নিয়েছে মানুষ, অভিজ্ঞতার নিরিখে মানুষ ভোট দেবে। খামতি ঘাটতি আছে, থাকবে, দোষারোপ ওইটা সেটা জোটের সময়তে কখন কি হয়েছে, স্বতন্ত্র দল তাদের বলার অধিকার আছে, গণতন্ত্র বলবেই। সব কিছু মিলে মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেবে। আরও একটা কথা বলছি সঙ্গে, এই যে দেখুন কোনো কালেও কিন্তু সুদীপ রায় বর্মন মানে বামপন্থী লোক এরকম তো কথা নয়। উনি ভোটের আগে বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মানে বিজেপিতে যাচ্ছেন, বলছে আমি সিপিএমকে হারানোর জন্য প্রয়োজনে মুসলিম লীগে যাব, আপনার কি? হ্যাঁ, তো উনি গেছেন, দল ক্ষমতা এসছে। আরে আমরা কি বলছি, আমরা সিপিএম বলছি রাজনৈতিক দল বিজেপি খারাপ। উনি তো বিজেপিতে ঢুকে এসেছেন, উনি তো দেখে এসেছেন উনি ওটা কত খারাপ। তাহলে ওনার থেকে বড় অভিজ্ঞতা এই মুহূর্তে আর কেউ আছে বলে মনে করি না। অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ ভোট দেবে। খারাপ অভিজ্ঞতার কারণে মানুষ বামফ্রন্টকে, মানে বিজেপির থেকে খারাপ অভিজ্ঞতা পেয়েছে, বামফ্রন্ট থেকে ভালো অভিজ্ঞতা পেয়েছিল আগে, সে কারণে বামফ্রন্টকে আবার পুনঃপ্রতিষ্ঠা করবে। সাধারণ মানুষের কোন দাবি দাওয়াকে আপনারা প্রাধান্য দেবেন বেশি? শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ধন্যবাদ। শঙ্করবাবু আপনার কাছে যাব, ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন, কেন এই জেটকে ভোট দেবে? প্রশাসনের যদি নিরপেক্ষতা থাকে, যদি মানুষ যদি নির্ভয়, 47 থেকে 48 হাজার ভোট আছে, এখানে ভোটার আছে। এখানে তো 500,000 লোক দিয়ে তো আর সাবরুম এলাকা নয়। এখানে চিৎকার দিলে তো আর এখানে সমস্ত পক্ষে বললে তো আর সমস্ত মানুষ এখানে মতামত পোষণ হবে না। এগুলি একটা সীমা আছে, এগুলি ভোটাররা বাইরে আছে। সমস্ত ভোটারের সঙ্গে তো মানুষের কথা হবে, আলোচনা হবে, কারণ এরা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণার জবাব দেবে 2023-এ প্রতারণার জবাব দেবে। কোন বিষয়গুলিকে প্রাধান্য দেবেন সাধারণ মানুষের দাবি দেওয়ায়? আমরা প্রাধান্য দেব মানুষের প্রথম অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, এগুলিকে আমরা প্রাধান্য দেব। প্রথমে মানুষের যারা অধিকার নিয়ে চলতে চায়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা চলতে চায়, আইনের শাসন এগুলিকে প্রাধান্য দেব, যেগুলি মানুষ এগুলির থেকে অনেক দূরে সরে গেছে। ধন্যবাদ। আমরা যাব তিপ্রামথার যিনি প্রতিনিধি রয়েছেন। দেখুন এই বছর মানে 2023 নির্বাচনে আপনারা অনেকেরই নজর কেড়েছেন। এইবার আপনারা সাধারণ মানুষের দাবি দাবা কোনগুলিকে বেশি প্রাধান্য দেবেন এবং কেন তিপ্রামথাকে ভোট দেবে ত্রিপুরাবাসী, সেই বিষয়ে একটু। ধন্যবাদ। বলার আগে জিতেন বাবুর আর একটা কোশ্চেনের অ্যান্সার ভুলে গেলাম, এটা একটু ক্লিয়ারিফিকেশন দিয়ে দিই। উনি যেটা বলেছেন ককবরককে প্রায়োরিটি দিয়েছে, তো আমি বলতে চাই এয়ারপোর্টে যখন
আন্দোলন করে আমরা বলেছি যে অ্যানাউন্সমেন্ট যাতে ককবরক হয়, এটা যদি করিয়ে দিতেন তাহলে আমি আরও খুশি হতাম। বলেছে নামকরণ হয়েছে ঠিকই, এখানে যদি আপনারা ল্যাঙ্গুয়েজ যদি ককবরকে যদি দিতেন তাহলে আমি আরও খুশি হতাম। তো আজকে আমি বলবো তিপ্রামথাকে কেন মানুষ ভোট দিচ্ছে। তিপ্রামথাকে মানুষ ভোট দিচ্ছে এই কারণে, তিপ্রামথা কোনোদিন মিথ্যা কথা বলে না, জুমলাবাজ করে না, এক। দ্বিতীয়ত, মানুষ বুঝে গেছে সিপিএম এবং কংগ্রেস তারা যে মিলে গেছে, এটা আগে থেকেই তারা এইভাবেই প্রশাসনের মধ্যে দিয়ে চলে আছে। তো এই কারণে মানুষ বুঝে গেছে যে এই জোট তারা আগে থেকেই আছে, এই কারণে তাদেরকে আর মানুষ ভোট দেবে না। মানুষ জেনে গেছে যে তাদের এই জুমলাটাও। তো এই কারণে আমি বলবো নেক্সট ডে যারা ইয়াং জেনারেশন এবং যারা শিক্ষিত, আমি বলবো যারা শিক্ষিত তারা চায় একটা নতুন সরকার হোক, যেটা বিজেপি এবং সিপিএম কংগ্রেস তাদেরকে দূরে ছড়িয়ে আর একটা নতুন দিশা যেটা দেখাতে পারে, এটা একমাত্র তিপ্রামথাই দেখাতে পারবে। আমি আশা রাখবো সবাইকে, এবং আমি বলবো তিপ্রামথাই জয় হবে, কারণ তাদের যে জুমলাবাস বিভিন্ন আমরা ম্যানিফেস্টো বলুন, আপনারা এই জোট বলুন, বিভিন্ন যে কথাগুলি বলেছে এটার বিরুদ্ধে কিন্তু মানুষ সচেতন, এবং তিপ্রামথাকে দিয়েই সরকার করিয়ে, এবং সামনে 2023-এ অবশ্যই আমরা তিপ্রামথা গড়ছে এবং গড়বে। নমস্কার। অনেক ধন্যবাদ আমাদের উপস্থিত অতিথিরা। এখন আর কোনো প্রশ্ন আমরা নেব না। না না, আমাদের হাতে একেবারে সময় নেই, আমরা কোনো প্রশ্নই নিতে পারবো না এখন আর। প্লিজ আপনি শেষ করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আপনি মাইক সারিয়ে বলুন, একটু বলুন। গত 2021 সালে এডিসি নির্বাচনের পরে আপনারা তো তিপ্রাসাদের সাথেই কথা বলছেন, আপনাকে আমি ভালো ধন্যবাদ জানাচ্ছি, তিপ্রাসাদের সাথে কথা বলছেন। আমাদের মেরুপাড়াতে এডিসি নির্বাচনের পরে অন্তত 200 থেকে 250 কানি রাবার বাগান, তিপ্রাসা আপনাদের মতনের তিপ্রাসা, তাদের নির্বাচনের জয়ের তাণ্ডবে সেখানে 250 কানির মতো রাবার বাগান, তিপ্রাসাতে রাবার বাগান পুড়িয়ে দিয়েছে আপনাদের তিপ্রামথার কার্যকর্তারা। এটার ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলবো আপনার কাছে কোনো প্রমাণ এমন আছে যে, যদি প্রমাণ থাকে তাহলে আমাদেরকে জানাতো, কিন্তু আমরা তো সেই ব্যাপারে কিছু জানি না। আমি অলরেডি ওইখানে ভিজিট করেছি, 2-3 বার গেছি। এমন তো তিপ্রাসার আমরা ধ্বংস করব এমন আমাদের মেন্টালিটি নেই। আমি বলবো শুধু তিপ্রাসা কেন, বাঙালিদেরকেও আমি বলতে পারি তিপ্রামথা আসার পরে একটা বাঙালির গড়েও ইট একটাও পড়েনি এবং সামনেও পড়বে না, কারণ আমরা চাই শান্তি এবং মানুষের কল্যাণের জন্যই আমরা চেষ্টা করব। আমরা বলবো বিজেপি, অথচ দেখুন সুরমা বিধানসভা কেন্দ্রে একজন খুন হয়েছে, তা আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা বিজেপি খুন করেছে। তো আমরা মানুষকে খুন করার এই টার্গেটে আমরা চলি না, মানুষকে ডেভেলপমেন্ট এবং মানুষকে সুন্দর একটা দিশা দেখানোর আমরা প্রচেষ্টা করি। আমাদের বুবাকরা এটাই চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। কাউকে ঠকিয়ে বা কাউকে খুন করিয়ে এই তিপ্রামথা কিন্তু চায় না। ডেভেলপমেন্টের কথা যদি বলতে হয়, ডেভেলপমেন্ট এডিসির মধ্যে কারা করবে? আপনার স্টেটের মধ্যে কে আছে বলুন? স্টেটের মধ্যে যদি বিজেপি সরকার থাকে, বিজেপি গভর্নমেন্টের কি এটা কর্তব্য না যে এডিসি এরিয়াগুলির মধ্যে ডেভেলপমেন্ট হোক? আমরা আর কোনো প্রশ্ন আমরা শুধু মিথ্যা কথা বলেন। ধন্যবাদ। আমরা একটা দেখুন, আমরা কুরুক্ষেত্র মঞ্চ থেকে এটা বিশ্বাস করি যে যারা খারাপ কাজ করেন, যারা খুনি সন্ত্রাসী, তাদের কোনো দল হয় না। তারা ব্যক্তি হিসাবে খারাপ লোক, খুনি সন্ত্রাসী। তারা যদি কোনো দলের মধ্যে থাকে তাহলে সেই দলের বদনাম হয়, এটা আমরা সবসময় দেখেছি। সেই অভিজ্ঞতা, সেই লেখাপড়া, সেই শিক্ষায় আমরা বড় হয়েছি। এখানে খারাপ লোকের কথা বা খারাপ যেটা হয়েছে সেটা নয়, আইনের কাজ যদি সেরকম কিছু হয়, আইনের কাজ আইন করবে। এখানে আমরা যেটা বসেছি, যেটা 2023 নির্বাচনে যে প্রার্থীরা থাকবেন বিভিন্ন দলের, সেই প্রার্থীদের কেন ভোট দেওয়া হবে এবং ওরা বিগত দিনে কি করেছেন সেটাই আমরা এখানে জানতে চাইছি। আমরা যে আজকে 40 বিধানসভা কেন্দ্র সাবরুমে রয়েছি, সেই সাবরুমে বসে
যেই দলীয় নেতৃত্বের সাথে কথা বলেছি, অসাধারণ সহযোগিতা এবং সাবরুমের যে নাগরিকরা রয়েছেন, সম্মানিত নাগরিকরা রয়েছেন, তাদের অসাধারণ সহযোগিতা, এই কুরুক্ষেত্র মঞ্চ থেকে সমস্ত সাবরুমবাসীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের শুভেচ্ছা। আগামী 2023 নির্বাচনে আপনাদের রায়ে, জনতার রায়ে যিনি বা যারা যে দল ক্ষমতায় বসবে, তাদের অবশ্যই কর্তব্য সাধারণ নাগরিকের দাবি দাওয়াটা প্রথমে পূরণ করা, সেখানে কোনো ব্যক্তি স্বার্থ নয়। এই আশা রেখে আজকের অনুষ্ঠান আমরা শেষ করেছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।